जन्म 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 साथ चलना यूं ही। বাস্তব কখনো গল্পের মতো হয় না। তুমি কখনো জানবে না আমি তোমাকে কতটা ভালোবাসি। হয়তো জানবে কিন্তু উপলব্ধি করতে পারবে না, বা উপলব্ধি করার ইচ্ছাটাও তোমার হবে না। সত্যি কি তাই? 16 বছরের কষ্ট কি তাহলে বৃথা হবে আমার? আমি তো সেইভাবে চেষ্টাই করিনি। একবার তো চেষ্টা করে দেখতে পারি, ভালোবাসায় রাঙিয়ে দিতে পারি। যে সুপ্তপ্রেম জমিয়ে রেখেছি সেটা উজাড় করে দিতে পারি। এখনও তো সে কিশোরী রয়ে গেছে। এখন যদি আমি তাকে না জানাই তাহলে হয়তো খুব দেরি হয়ে যাবে। আর 1-2 বছর পরে যৌবনে পদার্পণ করবে সে। তখন তার মনের মধ্যে যদি অন্য কেউ বাসা বাঁধে। আতকে উঠল ইমন। না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। এখন সময় এসেছে, আমার জিনিস আমাকেই বুঝে নিতে হবে। আকাশের দিকে তাকিয়ে এক মনে ভেবে যাচ্ছে ইমন। অতীত। মোতালেব চৌধুরীর 5 ছেলে, 5 জনই বিবাহিত। আল্লাহর রহমতে 5 জনেরই সুখের সংসার। 3 ছেলে গ্রামে থাকেন, 2 ছেলে শহরে থাকেন। বড় ছেলেটা অনেক স্ট্রাগল করে নিজের আধিপত্য বিস্তার করেছেন। ছোট ছেলেটাও সাথে যুক্ত হয়েছে। সব ছেলে বিয়ে করার পর বড় ছেলে বিয়ে করেছে। গ্রামে মোতালেব চৌধুরীর বেশ সুনাম। জমিদার বংশের ছেলে, তিনি 5 ছেলে নিয়ে তার ভরা সংসার। দুঃখের লেশ মাত্র নেই বললেই চলে। কিন্তু আসলেই কি তার স্বয়ংসম্পূর্ণ মানুষ কি এই পৃথিবীতে হয়? না, হয় না। মোতালেব চৌধুরীরও তাই বড় শখ ছিল একটা কন্যা সন্তানের, কিন্তু সেই সৌভাগ্য তার হয়ে ওঠেনি। 5টা ছেলের পর যখন অধীর আগ্রহী ছিলেন একটা কন্যা সন্তানের, তখনও তার আশা নিরাশায় পরিণত হয়েছে। 6 নম্বর ছেলে জন্ম নিল। জন্মের 25 মিনিট পরেই তার মৃত্যু ঘটে। কন্যা সন্তান লাভ করতে পারেননি। সেই আশা তার নিরাশাতে রূপ নিয়েছে। 4 ছেলে বিয়ে করানোর পর 4 জনের ঘরেই প্রথম পুত্র সন্তান জন্ম নেয়। অনেক আশা নিয়ে বড় ছেলে বিয়ে করানো হলো। সবার অধীর আগ্রহ ছিলেন এবার হয়তো বংশে লক্ষ্মী আসবে। না, এবারও আসেনি। এরপর আবারও 4 ছেলে বাবা হলো। না, ছেলেই হলো। সমাজে কত অহরহ পরিবার ছেলে ছেলে করে হা হুতাশ পড়ছে, আর এনার পুরো বংশই যখন মেয়ে মেয়ে করে হতাশ হচ্ছে, তখন কেউই একটা কন্যা সন্তান লাভ করতে পারছে না। 7 বছর পর খুশির ঢেউ খেলে যাচ্ছে। গ্রামেও খবর পাঠানো হয়েছে। মোজাম্মেল চৌধুরী তার পিতা মোতালেব চৌধুরীকে ফোন করে জানিয়ে দিয়েছে তার বউ এর পেটে কন্যা সন্তান বেড়ে উঠছে। 8 মাস, আর 2 মাস পরেই ঘরে লক্ষ্মী আসবে। পুরো বংশের প্রদীপ। সবাই বলে ছেলেরা নাকি বংশের প্রদীপ, কিন্তু মোতালেব চৌধুরীর বংশে সবার উল্টোটা। তার বংশের প্রদীপ একজন নারী, যে কিনা পৃথিবীতেই আসেনি। পুরো গ্রামে মিষ্টি খাওয়ানো হলো। মোজাম্মেল চৌধুরীও তার সহপাঠীদের মিষ্টি খাওয়ালো। তার ছেলে ইমনকে নিয়ে মসজিদেও মিষ্টি দিয়ে আসলো। ইরাবতীও আজ খুব খুশি যে ছেলে ইমনকে আর স্বামী মোজাম্মেলকে এত খুশি দেখে তার চোখে পানি এসে গেছে। গ্রাম থেকে শ্বশুর মোতালেবও এসেছে। বৌমার আদর যত্নে যেন ত্রুটি না হয়, সেটা দেখাশোনা করাই তার উদ্দেশ্য। 1.5 মাস পর হসপিটালে শুয়ে আছে ইরাবতী। মেয়ে হয়েছে, তার মেয়েটাকে সবাই দেখতে এসেছে। সবাই খুব খুশি। 15 দিন পর কান্নার ঢেউ বেজে উঠল চৌধুরী বাড়ি। তাদের বংশের প্রদীপ যে নিভে গেছে। নিউমোনিয়া হয়ে মারা গেছে ইরাবতী আর মোজাম্মেল চৌধুরীর মেয়ে। ডক্টরকে লাখ লাখ টাকা দিয়েও ফিরিয়ে আনতে পারেনি মেয়েকে। সবাই কষ্ট সামলে উঠল না ইরাবতী। মেয়ের শোকে পাগল প্রায়। ইমন সবটা দেখে স্তব্ধ প্রায়। বোন হারানোর কষ্ট, সে সাথে মায়ের অস্বাভাবিক আচরণ, একদম থমকে গেছে ছেলেটা। এই বয়সে এতটা সহ্য করার ক্ষমতা কি আদৌ তার হয়েছে? হঠাৎই যেন থমকে গেল সব। ইমনের ওই ছোট্ট মনে মাকে খুশি করার চিন্তা ঢুকে গেল। কিভাবে করবে মাকে খুশি? বাড়ির সবার কথাতে আবার চেষ্টা করলো মোজাম্মেল চৌধুরী। বাবা হওয়ার, নয়তো তার বউকে স্বাভাবিক জীবনে ফেরানো যাবে না। কন্যার শোকে ইরাবতী নির্বাক হয়ে গেছে। কয়েক মাস পর মোজাম্মেল চৌধুরী ডক্টরের কাছে যায় ইরাবতীকে নিয়ে। যাবতীয় টেস্ট করে, না, ফলাফল শূন্য। মা হতে পারছে না ইরাবতী। কথাটা বাড়ির সবাই জেনে গেল। ডক্টর তেমন আশা দিতে পারেনি। বাড়ির সবাই, আশেপাশের সবাই ইরাবতীকে সান্ত্বনা দিত। সবাই বলতো, ইমন যখন বড় হয়ে বিয়ে করবে, ওর বউই তোর মেয়ে হয়ে সারা জীবন কাছে থাকবে। আরেকটু বড় হলেই ছেলের বউ নিয়ে আসবি। ইমনকে ও সবাই বলতো, তোর বউই তো তোর মায়ের মতো হবে, দেখিস। মোতালেব চৌধুরীও বললেন, এ বংশে মেয়ে নেই, নাতিদের বিয়ে করিয়েই ঘরে লক্ষ্মী আনবো।
যেমন 5 ছেলেকে বিয়ে করিয়ে 5টা লক্ষ্মী এনেছিলাম, এবার তো তাদের ঘরে জোড়া জোড়া ছেলে জোড়া জোড়া লক্ষ্মী আসবে, শুধু ইমন দাদা ভাইয়ের একটা আসবে, তবে তারটা হবে স্পেশাল। হীরাবতীর নয়নের মনি হবে সে। সবার কথা ইমনের এই ছোট্ট মনে গভীরভাবে গেঁথে গেল। সেই সাথে জেদও চেপে বসলো, মায়ের মুখে হাসি ফোটানো জেদ। এই বয়সে এই ছেলেটা বড্ড বেশি জেদি। 1 বছর পর ময়মনসিংহের মুক্তা গাছে যাচ্ছে ইমন তার মেজো চাচার ছেলে রূপম ভাইয়ের সাথে। তার খালাম্মা নাকি অসুস্থ, তাকে দেখতেই যাচ্ছে। সেখানে যাওয়ার পর বেশ কিছুদিন থাকলো। তারপর ময়মনসিংহ শহর ঘোরাফেরা করছিল 2 ভাই। আগামীকালই চলে যাবে তারা। হঠাৎ ইমনের চোখ পড়ল রাস্তায় ভ্যান গাড়িতে এক গর্ভবতী মহিলাকে নিয়ে যাচ্ছে, আরেকটি বৃদ্ধ মহিলা। মহিলাটির বয়স 27 কি 28। পাশের বৃদ্ধ মহিলাটি হয়তো মহিলাটির মা। ইমন ওর ভাইকে কিছু না বলেই ওই ভ্যান গাড়ির পেছনে যেতে লাগলো। রূপমও ডাকতে লাগলো, কই যাস? না, তার কোনো খেয়াল নেই। কে জানে কিসে টানে যাচ্ছে সে, একেই হয়তো বলে ভাগ্যচক্র। ভ্যানটা বেশ এগিয়ে গেছে। ইমন তাই একটা রিক্সা ডাক দিল। রিক্সাওয়ালা পেছনে একজন বড় ছেলেকে দেখতে পেয়ে থামলো। ইমন উঠে বলল, ওই ভ্যানের পিছন পিছন নিয়ে যাবেন। রূপম বড় বড় করে তাকিয়ে রিক্সায় উঠে বসলো। তার খুব কৌতূহল হলো ইমন কেন এত ছটফট করছে। ছোট মানুষ একা তো ছাড়া যাবে না, তাই রক্তিমও বলল যাও। রক্তিমের কথায় রিক্সা যেতে শুরু করলো। কোথায় যাবি? আর ওই ভ্যান ফলো করছিস কেন? কাহিনী কি? কিসের পাকনামো হচ্ছে? ইমন কিচ্ছু বলল না। সে তার দৃষ্টি স্থির রেখেছে সামনের দিকে। রূপম কিছু বলল না। আর দেখা যাক, বাচ্চা পোলাপান কি উদয় হয়েছে মনে, কে জানে। তার তো আবার জেদ 16 আনা। ভ্যানটা ময়মনসিংহ সদর হাসপাতালের সামনে থামলো। রিক্সাটাও থামলো। রূপম ভাড়া দিল। এদিকে ইমন ভেতরে চলে গেছে। রূপম পেছনে তাকিয়ে দেখে ইমন নেই। ওই যা, কই গেল বাজিটা? রিক্সাওয়ালা বলল ভিতরে গেছে। রূপম একটা স্বস্তির শ্বাস ফেলে ভিতরে গিয়ে খুঁজতে লাগলো। এদিকে ইমন ওই মহিলাদের ফলো করে বৃদ্ধ মহিলাটার পাশে দাঁড়িয়ে আছে। রূপম ইমনকে খুঁজতে লাগলো, কিন্তু পাচ্ছে না। কিছুক্ষণ পর একজন নার্স এসে একটা ফুটফুটে বাচ্চাকে দিয়ে গেল বৃদ্ধ মহিলাটির কাছে। বাচ্চার কান্নার আওয়াজ শুনে ইমন বৃদ্ধ মহিলাটির সামনে এসে দাঁড়ালো। বৃদ্ধ মহিলাটি কাঁদছিল আর বলছিল, হে আল্লাহ, কেন আবার এমন ফুটফুটে বাচ্চা আনলে পৃথিবীতে? একটা ছেলে সন্তানকে দিতে পারলে না আমার মেয়েটার কপালে? কি সুখ লিখনি তুমি। 3 বার কন্যা সন্তানের জননী হলো। এইবারও যদি ওর স্বামী শুনে মেয়ে হয়েছে, তাহলে যে মা মেয়ে কাউকে বাঁচতে দিবে না। বলেই আরো কাঁদতে লাগলো। বাচ্চাটাও কাঁদছে। ইমন গিয়ে বলল, দাদু, বাবুটাকে একটু দাও তো, কোলে নেই। বৃদ্ধ মহিলাটি ভাবলো হয়তো ছোট বাবু দেখে ভালো লেগেছে, তাই কোলে নিতে চাচ্ছে। সেও তো বাচ্চা ছেলেই, তাই কোলে দিল। ইমন কোলে নিতে বাচ্চাটা একদম চুপ হয়ে গেল। বৃদ্ধ মহিলাটি অবাক হলো একটু। তারপর সে বলল, দাদু ভাই, আমি ভিতর থেকে আসি, তুমি এখানেই থাকো। ইমন বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে রইল আর ভাবলো, এইটা যদি আমার বউ হয়, আমি বড় হলে তো ওই বাবুটাও বড় হবে, তখন তো বিয়ে করা যাবে। এটাই আমার বউ। আমি আজই ওকে বাড়ি নিয়ে যাব। আম্মুরও মেয়ে হবে, আমারও বউ হবে। আম্মুর আর কষ্ট হবে না। এই পিচ্চি, তুই কি আমার মায়ের বউমা হবি? রঙিন শাড়ি চুড়ি কিনে দেবো। বলেই খিলখিল করে হাসতে লাগলো ইমন। কি ব্যাপার, এখানে দাঁড়িয়ে হাসছিস? তোকে খুঁজতে খুঁজতে পাগল হলাম। এখানে কি তোর? চল এখান থেকে। সাথে সাথে বাচ্চাটা কেঁদে উঠল। রূপমও খেয়াল করলো ইমনের কোলে সদ্য জন্মানো এক ফুটফুটে বাচ্চা। এ কি? এটা কি? এটা আমার বউ। কি বলে হাসিতে ফেটে পড়ল রক্তিম। একজন নার্স এসে চোখ রাঙিয়ে বলল, কি হচ্ছে এখানে? চুপ করুন আপনারা, এটা একটা হাসপাতাল। রূপম চুপ হয়ে গেল। আস্তে করে বলল, কার বাচ্চা এটা? জানি না। তাহলে তোর কোলে কে দিল? ওর নানি। তোকে দিল কেন? আমার বউ আমাকে দিবে না তো কাকে দিবে? রূপম ইমনের কথা শুনে হা হয়ে গেল। 20 বছরের জীবনে আমি একটা গার্লফ্রেন্ড জোটাতে পারলাম না, আর 8 বছর বয়সে বউ জুটিয়ে ফেললি। আমার বউ এটা। পাগলামো না করে যার বাচ্চা তাকে দিয়ে চল এখান থেকে। না, যাব না। দাও দাদু ভাই। ইমনের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। মলিন মুখ করে দিয়ে দিল বাচ্চাটাকে। রূপমও বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেল ইমনকে। পরের দিন তাদের ফেরার কথা হলেও ইমনের জেদের কারণে সেটা হয়নি। নিয়ম করে 4 দিন ধরে ইমন হাসপাতালে রয়েছে। বাচ্চার মা আর বৃদ্ধ মহিলাটি বাচ্চার বায়না ভেবে কিছু বলেনি। তারাও ইমনকে এই কদিনে আপন করে নিয়েছে। 5 দিনের দিন বৃদ্ধ মহিলাটি আবারও কান্নাকাটি করছিল। এমন সময় ইমন হসপিটালে যায়। রূপম হাসপাতালের বাইরে ঘোরাঘুরি করছে, কারণ সে জানে আজ ইমন কি করবে।
আর কারো সাধ্য নেই তাকে আটকানোর। সে যে এক রোয়া ছেলে, এই বয়সে তার ব্যাপক তেজ, তার মধ্যেই জমিদার বংশের আসল তেজ ফুটে উঠেছে এই বয়সে। হাসপাতালে গিয়ে বৃদ্ধ মহিলাটির কাছে এমন জানতে পারলো বাচ্চাটাকে তার বাবা মেনে নেবেন না, টাকার বিনিময়ে বিক্রি করে দিবেন, নয়তো ঠিকভাবে মানুষ করবেন না, খাওয়ার অভাব বা কাপড়ের অভাবে বড় হবে। তাই ইমন বলল, আমি ওকে আমার সাথে নিয়ে যাব, বিয়ে করব ওকে। বৃদ্ধ মহিলাটি প্রথমে ইমনের কথা পাত্তা না দিলেও পরে বুঝতে পারলো এই ছেলে বড্ড জেদি আর ভালো পরিবারের ছেলে। তাই সে ইমনকে জিজ্ঞাসাবাদ শুরু করলো। ইমন সব বলল, পরিবারের বিষয়, তার মায়ের বিষয় সব শুনে মনে হলো তার যে বাচ্চাটাকে দিয়ে দিলে কেমন হয়, কিন্তু আমার মেয়ে তো রাজি হবে না। তাই মহিলাটি সিদ্ধান্ত নিয়ে গেল গোপনে দিয়ে দিবে, আর মেয়েকে বলবে হারিয়ে গেছে। এতে ওর অত্যাচারও কমবে আর বাচ্চাটাও একটা সুন্দর জীবন পাবে। ইমন তার কথা শুনে খুব খুশি হলো, আর তার সহায়তায় এই বাচ্চাটাকে রূপম আর ইমনের হাতে তুলে দিল। ইমন বাচ্চা তাই রূপমকে বুঝিয়ে দিল। দুধের শিশু ডক্টরের পরামর্শ অনুযায়ী প্যাকেট দুধও সাথে দিয়ে দিল। রূপম তার বাবার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা বৃদ্ধ মহিলাটিকে জোর করে দিয়ে দিল, তবে সেটা বাচ্চার জন্য না, তার মায়ের জন্য। এদিকে হাসপাতালে গুঞ্জন ছড়িয়ে পড়ল বাচ্চা চুরি হয়েছে। বাচ্চার মা কান্নায় ভেঙে পড়ল। বৃদ্ধ মহিলাটি তাকে শান্ত করার চেষ্টা করলো। গরিব মানুষ, থানা পুলিশ হবে না যেখানে বাচ্চার বাবাই আসেনি। এ নিয়েও কত লোকের কৌতূহল। বাচ্চার মা ভাবলো হয়তো এটার পেছনেও বড় কোনো কারণ রেখেছে আল্লাহ। আমার মেয়েটা যেখানে থাকুক ভালো থাকুক, দুর্ভাগ্য নিয়ে আমার কোলে এসেছিল, আবার চলেও গেল। ইমন আর রূপম আজ ঢাকায় ফিরছে, তারা ট্রেনে করে যাচ্ছে। হঠাৎ রূপম বলে উঠল, তুই কি জিনিস ভাই, কি করে পারলি এটা করতে? এত সাহস কই থেকে এলো তোর? চুরি করলি? অনেক চোর দেখেছি, তোর মতো এমন হাই লেভেলের চোর জীবনে প্রথম দেখলাম। শেষমেশ চুরি করলি, তাও বউ চুরি। কিভাবে পারলি ভাই? মানুষ টাকা পয়সা চুরি করে, গয়না চুরি করে, মোবাইল চুরি করে, গাছের আম, লিচু, জাম সব চুরি করে। কত রকমের চোর দেখেছি, কত রকমের চুরি দেখেছি ভাই, কিন্তু মাইয়া চুরি দেখি নাই। তাও বউ করার জন্য চুরি, মাইয়া চুরি? ভাই আমি বিশ্বাস করতে পারছি না, এই বয়সে তুই কি করলি রে ভাই। জানি না ভবিষ্যতে কি করবি তুই, কিন্তু মাইয়া তো মইরা যাইব, দুধের শিশু, নারী পরে নাই, কেমনে কি করবি ভাই? এত বকবক করেও কাজ হচ্ছিল না, কোনো কিছুতেই যেন আর খেয়াল নেই তার। কিন্তু যখনই 5 দিনের বাচ্চার কান্নার আওয়াজ গেল কানে, হুঁশ ফিরল। ইমনের চমকে উঠল সে। এই কান্নারত গলাটা তার কানে তীরের মতো বাজছে। সেদিন বাড়ি ফিরতে ফিরতে ইমন আর রূপমের রাত 8টা বেজেছিল। বাচ্চা মেয়েটা ইমনের বুকেই ঘুমিয়ে পড়েছে। 5 দিনের বাচ্চাকে ফিটারে দুধ খাওয়ানো খুবই কষ্টকর, তবুও তারা 2 ভাই মিলে সামলাচ্ছে পিচিটাকে। বাড়ি ফেরার পর মোজাম্মেল চৌধুরী এরাবতী প্রশ্নের পাহাড় বসিয়ে দিয়েছে। রূপম ধীরে সুস্থে সবটা বুঝিয়ে বলল। এরাবতী বাচ্চা মেয়েটাকে বুকে জড়িয়ে 2 চোখ বন্ধ করে ফেলল। তার বুকের ভিতর যে আগুন জ্বলছিল নিমিষেই সব ঠান্ডা হয়ে গেল। ইমনকে কাছে টেনে কপালে চুমু এঁকে দিল। মোজাম্মেল চৌধুরী ও ছেলের কাজে সমর্থন করলেন। তাছাড়া দরিদ্র পরিবারের মেয়ে, এই পরিবারে অনেক ভালোভাবেই মানুষ হবে, এটাই ভাবলো। তার এই বাচ্চা ছেলের এত সাহস দেখে সে ভারী খুশি হলো, সাথে অবাকও। ইরাবতী বাচ্চার জন্য যাবতীয় যা লাগবে সব তার স্বামীকে বলে দিলেন। হঠাৎই ইরাবতী অনেক স্বাভাবিক হয়ে গেছেন, তা দেখে ইমন খুবই খুশি হলো। বাড়িতে যেন খুশির ঢেউ খেলে গেল। ছোট চাচা বইন চৌধুরীর বউ দীপান্বিতা বেরিয়ে আসলো। ইরাবতীর কোলে বাচ্চা দেখে সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, কার বাচ্চা? রূপম তাকে ওসব খুলে বলল। সে তো অবাকের চরম পর্যায়ে, ইমনের দিকে একবার আবার বাচ্চার দিকে তাকাচ্ছে। তারপর ইমনের কাছে গিয়ে ঝুঁকে বলল। ইমন শুধু মুখ ভরা হাসি উপহার দিল। বাড়ির সবাই বাচ্চাটাকে খুবই সন্তুষ্ট মনে মেনে নিল। সিদ্ধান্ত নেওয়া হলো সে বড় হলে ইমনেরই বউ হবে। ইরাবতী বাচ্চাটাকে নিয়ে রুমে চলে গেল। এদিকে ইমন তার বাবাকে বলল, বাবা আমার আলাদা রুম চাই, আম্মুর সাথে তো পিচ্চি থাকবে, তাহলে এখন আমার আলাদা রুম দরকার। মোজাম্মেল চৌধুরী ছেলের কথায় হা হা করে হেসে উঠলেন আর বললেন, বউ আসতে না আসতে আলাদা রুম চায়। কথাটা শুনে সবাই হেসে উঠল। বাড়িটা অনেকদিন পর খুশির আমেজে ভরে উঠল। দীপান্বিতা চাষির ছেলে দীপক ইমনের 1 বছরের ছোট, সেও ভীষণ খুশি, ছোট একটা বোন পেল। রাতে ইমন আর ইরাবতীর মাঝখানে রাখা হলো বাচ্চাটাকে। মোজাম্মেল চৌধুরীর আজ আর জায়গা হলো না এই রুমে, সে পাশের রুমে চলে গেল। পরের দিন বাচ্চার যা যা লাগে সব আনা হলো।
ইমনের আলাদা রুম করা হলো। পুরো বাড়িতেই খুশির ঢেউ খেলে গেল। বাড়িতে যে লক্ষ্মীর পা পড়েছে। মোতালেব চৌধুরীও ঘটনা শুনে গ্রাম থেকে চলে আসলেন। বাচ্চা দেখে ভারী খুশি হলেন। সে তো এক দেখাতেই গিন্নি বলে সম্বোধন করলেন। সেই শুনে ইমন দাদুকে চোখ রাঙালো। সেই নিয়ে পুরো বাড়ি হাসি তামাশায় মেতে উঠল। বাচ্চার নামও রাখা হলো মুস্কান জান্নাত। নামটা ইমনেরই দেওয়া। সেই থেকে শুরু হয়ে গেল চৌধুরী বাড়ির সুখের জীবন। ইমন ও তার পিচ্চি বউকে নিয়ে সময় কাটায়, পড়াশোনার ফাঁকে বউকে সময় দেয়, মাকে সময় দেয়। মুস্কানকে ছোট চাচি আইনিভাবে অ্যাডাপ্ট নেন। আশেপাশে সবাই জানে মুস্কান মঈন চৌধুরী আর দীপান্বিতার চৌধুরীর মেয়ে। ইরাবতী মুস্কানের সব কিছু সামলায়। দীপান্বিতাও নিজের মেয়ের মতোই তাকে ভালোবাসেন। এক কথায় বাড়ির সকলের চোখের মনি সে। আর ইমন তার তো শুধু চোখের মনি না, তার হৃৎপিণ্ড সে। আজ মুস্কানের ৪র্থতম জন্মদিন। সামাজিক রীতিতে ইমন মুস্কানের বিয়ে হয়ে গেল। মুস্কানও ৩ কবুল বলেছে, ইমনও ৩ কবুল বলেছে। পিচ্চি বউকে কোলে নিয়ে বসে আছে সে। স্কুলে ভর্তি করানোর আগে ইমন বিয়েটা সেরে নিল। এই বাচ্চা মস্তিষ্কে যে এত গভীর চিন্তা তার কিভাবে আসে, বাড়ির লোকেরা সেটাই ভেবে পায় না। স্কুলে ভর্তি করানো হলো মুস্কানকে। ক্লাস 8-এ পড়ছে ইমন। পাশাপাশি তার বউয়ের দিকে বেশ নজর। তার দুটাই দুর্বলতা, 1 তার মা, 2 মুস্কান। রাগী, জেদি, ঘাড়তেরা, বদমেজাজি, রোমান্টিক, দুষ্টু সব উপমায় তার জন্য দেওয়া যায়। বাড়ির সকলে তাকে যেমন ভালোবাসে সে সাথে ভয়ও পায়। রাগ তার 16 আনা। একদিন স্কুল থেকে ফিরে মুস্কান খাচ্ছে আর পুতুল খেলছে। ইরাবতী তাকে খাওয়িয়ে হাত ধুয়ে চলে গেল। ইমন বাইরে থেকে এসে মুস্কানকে দেখতে মায়ের রুমে ঢুকেছে। মুস্কান পিছন ফিরে তার মেয়ে পুতুলের সাথে কথা বলছে। বাবু, কাঁদো কেন? তোমার বাবা তো বিদেশ থাকে, বাবার কোলে তো উঠতে পারবে না। কিন্তু তোমার তো 3টা মামা আছে, বড় মামা এসে তোমাকে কোলে নিবেনি, তাও কেঁদো না। ইমন ভ্রুকুসকে মুস্কানের সামনে গেল। কি করছো মুস্কান? মুস্কানের মুখে খুশির ঝলক দিয়ে উঠল আর পুতুলের দিকে তাকিয়ে বলল, এই তো তোমার মামা এসে গেছে। ইমন তো অবাক, দাঁড়িয়ে চোখ গরম করে জিজ্ঞেস করলো, কে মামা? কিসের মামা? মুস্কানও খাটের উপর দাঁড়িয়ে বলল, এটা আমার মেয়ে। তাহলে তুমি তো ওর মামাই। দেখো না, আম্মুর ভাইয়া আমার মামা। এই বাবু, যাও তোমার মামার কোলে যাও। বলেই পুতুল এগিয়ে দিল ইমনের দিকে। ইমনের মাথায় রক্ত উঠে গেল। কথা শুনে বড় বড় করে তাকালো মুস্কানের দিকে। তার বউ তাকে পুতুল বাচ্চার মামা বানিয়ে দিল। তার মানে বিদেশে পুতুলের বাবা থাকে। বাহ, দারুণ তো। এই বয়সেই বিদেশি বরের স্বপ্ন দেখছে। সামনে সত্যিকারের বর রেখে বিদেশি বর। তোমার বিদেশি বরের স্বপ্ন আমি দেখাচ্ছি, দাঁড়াও। মুস্কান ভয় পেয়ে কাঁদতে শুরু করলো। ইরাবতী দৌড়ে এলো। কি হয়েছে মা, কাঁদছো কেন? ইরাবতী চমকে উঠল। বাবা, কি হয়েছে? ইমনের মাথায় হাত দিয়ে ইমন আর কিছু না বলে চলে গেল রুম থেকে। এখানে থাকলে মুস্কানের কান্না সহ্য করতে পারবে না, আর মাকেও এমন কথা বলতে পারবে না যে তার বউ তার পুতুল মেয়ের মামা বানিয়ে দিয়েছে তাকে। রাগে গটগট করতে করতে বেরিয়ে গেল ইমন। ইরাবতী কিছু না বুঝে মুস্কানকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? মুস্কান আহ্লাদের স্বরে বলল, কেন মা, কি করেছো? কিছু করিনি। বিকালবেলা মুস্কান ঘুম থেকে উঠে দেখে তার পাশে তার আদরের পুতুল নেই। ইরাবতী পুরো বাড়ি খুঁজেও পেল না পুতুল। দীপান্বিতার কাছে যে পুতুল ছিল সব ইমন সরিয়ে ফেলেছে। ইরাবতী মোজাম্মেল চৌধুরীকে নতুন নতুন পুতুল কিনে আনার জন্য ফোন করতেই সে জানালো ইমনের কড়া নিষেধ, মুস্কানকে পুতুল কিনে দেওয়া যাবে না। ইরাবতীর মাথায় কিছু ঢুকছে না। পুতুল কিনতে নিষেধ করেছে, তার মানে পুতুল ইমনই সরিয়েছে। মুস্কান রাতে খাবে না, জেদ ধরেছে, তার পুতুল চাই। পুতুল না পেলে সে খাবে না। ইমন চুপচাপ রয়েছে, কিছু বলছে না। এদিকে মুস্কানও খাচ্ছে না। বাড়ির সবাই মুস্কানকে খাওয়ানোর চেষ্টা করেও পারেনি। ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে ইমন। অপেক্ষা করছে তার বাবা কাকা চলে যাওয়ার। তারা চলে যাওয়ার পর ইমন ইরাবতীকে ডেকে মুস্কান এর খাবার নিয়ে আসতে বলল, আর মুস্কানকেও নিয়ে আসতে বলল। ইরাবতী খুব খুশি হলো। সে ভাবলো ইমন মুস্কানকে খাওয়াই দিবে। ইরাবতী খাবার নিয়ে এসে ছোট্ট টি টেবিলে সোফার সামনে রাখলো। মুস্কানকেও নিয়ে আসলো। মুস্কান খাবার দেখেই বলল, আমি খাবো না মামুনি, আমি একটুও খাবো না। ইমন রাগে চোখে তাকালো মুস্কানের দিকে। এই মেয়ের এত জেদ আসে কোথা থেকে? মা, তুমি রুমে যাও, আমি দেখছি বিষয়টা। ইরাবতী মুস্কানকে বসিয়ে চলে গেল। মুস্কানও পেছনে যাওয়ার জন্য উঠতেই ইমন মুস্কানের হাত ধরে আবার বসিয়ে দিল। মুস্কান আহ্লাদি গলায় কাঁদো কাঁদো হয়ে বলল, আমি খাবো না, আমি মামুনির কাছে যাব। হ্যাঁ, তুমি মামুনির কাছে যাবে, তার আগে রাতের খাবারটা খেয়ে নিবে। না, আমার মেয়েকে ছাড়া আমি খাবো না।
আমার পুতুল চাই। ইমন টিভিটা বন্ধ করে এক হাত দিয়ে মুস্কানের পিচ্ছি হাত ধরেই আছে। আচ্ছা তুমি খাবে নাকি আমি তোমাকে কোলে নিয়ে বাসার বাইরে রেখে আসবো? মুস্কান ইমনের দিকে তাকালো, ছোট ছোট গোল গোল চোখ দিয়ে দেখছে ইমনকে। ইমনের হাসি পেলেও সেটা চেপে রেখে বলল, হয়তো ভাত খাবে, নয়তো আজ বাসার বাইরে থাকবে। রাস্তায় শিয়াল কুকুর তোমাকে ভয় দেখাবে, তোমার হাতে কামড়ে দেবে, সেখান থেকে রক্ত বের হবে। রক্ত বের হতে হতে তোমার সব রক্ত শেষ হয়ে পোকা বের হওয়া শুরু করবে। পোকাগুলো কুচকুচে কালো হবে। মুস্কান ভয়ে ঢোক গিলে মামুনি বলেই কাঁদতে লাগলো। দীপান্বিতা কান্না শুনে বের হবে এমন সময় ইরাবতী দীপান্বিতার রুমের সামনে গিয়ে বলল, ওকে খাওয়ানোর দায়িত্ব নিয়েছে, আমরা কেউ পারিনি, ওদের ব্যাপার ওরাই বুঝে নিক। দীপান্বিতা বলল, তোমার ছেলের মতিগতি কিছু বুঝি না। বাচ্চা মেয়ে পুতুল খেলবে, সেটা নিয়ে এত কিসের সমস্যা? বউ, তাতে কি? এখন তো আমাদের ও মেয়ে, তাই না? কিন্তু ওর উপর ইমনের হকটাই বেশি। আর তুই চিন্তা করিস না, মুস্কানের প্রতি ইমন যথেষ্ট সেনসিটিভ। আর ও যা করছে অবশ্যই কোনো না কোনো কারণ আছে। বউ ওর ছোট থেকে আজ অব্দি যা যা করেছে, এতে তো এইটুকুই বুঝেছিস মুস্কানের ভালোর জন্য ইমন ওর কলিজা কেটে খাওয়াতেও দ্বিধা করবে না। তা তো ঠিকই। তোমার ছেলের স্পেশাল বউ, একমাত্র বউ। তোমার ছেলেও যে বাচ্চা, সেটা তো আমরা সবাই ভুলেই গেছি। না না, তোমার ছেলে বাচ্চা হবে কি করে? সে তো এখন কারো স্বামী। দুজন হেসে উঠল। ইরাবতী বলল, আমার সংসারটা যেন এমনই থাকে রে, এই খুশিটা যেন সব সময় থাকে। ওরা বড় হোক, ইমনকে নিয়ে কোনো চিন্তা নেই, তবে মুস্কানকে নিয়ে খুব চিন্তা হয়। চিন্তা করো না ভাবি, মুস্কানকে আমরা দুজন খুব ভালোভাবে মানুষ করব। আমাদের সবার ভালোবাসা, ইমনের ভালোবাসা বৃথা যাবে না। ছেলেটা যে সেই বাচ্চা থেকেই মন দিয়ে বসে আছে তাকে, আর ইমনের উপর সম্পূর্ণ ভরসা আছে। ওর ভালোবাসা ঠিক বুঝে নিবে, ওর বউকে ওর আয়ত্তে করে নিবে। আর মুস্কান বড় হলে সবটা বুঝতে শিখলে ঠিকই সব মেনে নিবে। এত ভালোবাসার অবজ্ঞা করতে পারবে না। দেখো, তাই যেন হয়। কান্না করলে চোখ দিয়ে পোকা পড়বে, কান্না বন্ধ করো। আমার পুতুল চাই, আমার পুতুল চাই। চুপ। মুস্কান ভয়ে চুপটি মেরে বসে রইল। খাবে নাকি আমি বাসার বাইরে দিয়ে আসবো? খাইয়ে দাও। স্কুলে ভর্তি হয়েছো, এখনো কেন খাইয়ে দেবো? নিজের হাতে খাও, আমি বসে বসে দেখি। মুস্কান অবাক হয়ে তাকালো। সে নিজের হাতে কখনো খায়নি। দুই মায়ের আদরে মানুষ হচ্ছে, তারা দুজনেই তাকে খাইয়ে দেয়। নিজের হাতে খাওয়াটাও শেখায়নি কেউ, তাহলে কিভাবে খাবে সে? কি হলো, খাও। মুস্কান ও ছোট্ট হাত দিয়ে ভাতে হাত দিল এবং বুঝতে পারছে সে নিজের হাতে খেতে পারবে না, কিন্তু তাকে তো শিখতে হবে। তাই সে ভাত মেখে দিয়ে গোল গোল লাড্ডুর মতো করে লোকমা করে দিল। মুস্কানকে দেখিয়ে দিল, মুস্কানও খেতে শুরু করলো, সবটাই ভয় পেয়ে। অর্ধেক খেয়ে যখন আর খেতে চাইলো না, ইমন তখন আবার ধমকে ভয় দেখিয়ে খাওয়ালো। খাওয়া শেষে মুস্কান তার আম্মুর কাছে যেতে চাইলো, কিন্তু ইমন বলল, না, তুমি আমার পাশে বসে টিভি দেখো, ছোট কাকি ঘুমিয়ে গেছে, তুমি আম্মুর সাথে ঘুমাবে। না, আমি টিভি দেখবো না, আমি মামুনির কাছে যাব। বলছি তো এখানে থাকো, সময় হলে নিয়ে যাবো। মুস্কান ভয়ে চুপসে গেল, গুটিসুটি মেরে বসে রইল। শীতের রাত বেশ ঠান্ডাও, হালকা ফোফাচ্ছে মুস্কান। এইভাবে এই বাড়ির কেউ তাকে ধমকায় না, জোর খাটায় না। তার চোখে ইমনই খুব খারাপ মানুষ, কারণ ইমন তাকে আজ খুব বকেছে। একরাশ অভিমান নিয়ে চুপটি করে বসে রইল মুস্কান। ইমন মনের সুখে টিভি দেখছে, এদিকে মুস্কান ঝিমুচ্ছে। এক সময় সে সোফাতে বসে কাত হয়ে ঘুমিয়ে গেল। ইমন এই সময়েরই অপেক্ষায় ছিল। টিভিটা বন্ধ করে মুস্কানকে সে তার কোলে তুলে নিল। কোলে নিয়ে মায়ের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। মায়ের রুমে ঢোকার আগে মুস্কানের মুখের দিকে তাকালো। এক নিষ্পাপ বাচ্চা, অবুঝ শিশু তার কোলে ঘুমিয়ে আছে। এই মায়াভরা মুখটা দেখলেই তার কলিজা ঠান্ডা হয়ে যায়। যখনই এই মুখের দিকে তাকায়, তখনই সেই প্রথম দিনের কথা তার মনে পড়ে যায়। সে কি একই রকম অনুভূতি হয় তার? বয়সটা তারও কম, কিন্তু সে যে অল্প বয়সেই বেশ পেকে গেছে। সে 8 বছর বয়সেই তার জীবন সঙ্গিনী খুঁজে পেয়েছে, নিজ বাড়িতে নিয়েই এসেছে। 8 বছর বয়স থেকেই আগলে রাখছে তার এই পিচ্চি বউ, চুরি করা বউকে। শান্তির এক নিঃশ্বাস ছেড়ে মুস্কানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে একটা তৃপ্তির হাসি দিয়ে তার কপালে চোখের পাতায় চুমু দিল। এত শাসনের পর একটু আদর না করলে কি চলে? মায়ের পাশে মুস্কানকে শুয়ে দিয়ে সেও চলে গেল। ইরাবতী ছেলের কাণ্ডে এখন আর অবাক হয় না। সে যে ইসরে পাকা, অল্প বয়সেই বেশ পেকে গেছে। মুস্কানকে বুকে জড়িয়ে সে ঘুমিয়ে গেল। ইমন মুস্কানকে ছোট থেকেই যথেষ্ট সেফ করে রাখছে, সেই সাথে বেড়ে উঠছে দুজনেই।
ইমনের এত কেয়ার, এত যত্নে মুস্কান ইমনের প্রতি খুবই বিরক্ত। সেই সাথে ইমনের প্রতি তার বেশ ভয়ও তৈরি হচ্ছে। এই বাড়িতে যদি সব থেকে বেশি অপছন্দ কাউকে করে থাকে তাহলে সেটা ইমন, কিন্তু ইমন সেদিকে পাত্তা দিচ্ছে না। সে নিজের মতো করে তার জীবন গোছাচ্ছে, সেই সাথে মুস্কানেরও। বাড়িতে যেমন ইমন নিজের একরোখা জেদি রাগে, বাইরেও এর বিপরীত নয়। অল্প বয়সেই সে যথেষ্ট ম্যাচিউর। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হয়েছে সে। বাবার নাম ডাক থাকায় সব জায়গায় তার আলাদা একটা সম্মান রয়েছে। সেই সাথে কলেজ লাইফে পলিটিক্স এর প্রতি তার বেশ ঝোঁক তৈরি হয়ে যায়। বড় বড় নেতারা তার আগ্রহ দেখে অবাক হয়ে যায়। স্টুডেন্টও বেশ ভালো, সব দিক দিয়েই সে অনেকটা এগিয়ে। যতদিন যাচ্ছে তত তার মধ্যে জমিদার বংশের তেজ ফুটে উঠছে। সারাদিন বাইরে থাকে সে, রাতে পড়ার সময় দেয় সে। সেই সাথে মুস্কানেরও খবর নিয়ে নেয়। দিনগুলো বেশ ভালোই যাচ্ছে, কিন্তু এমন কি জানে সামনে তার জীবনটা বেশ জটিলতার মধ্যে পড়ে যাবে। সেই জটিলতা কি সে সামলে উঠতে পারবে, নাকি তার তেজ আরও আগুন হয়ে জ্বালিয়ে ফেলবে সব কিছু। 8 বছর পর আজ মুস্কানের কলেজের প্রথম দিন। ইমনের সাথে যাওয়ার কথা থাকলেও ইমন সময় বের করতে পারেনি। ছাত্র নেতাদের নির্বাচন চলছে, তাই সে সকাল সকালই বেরিয়ে গেছে। মুস্কানকে কলেজে রেখে মোজাম্মেল চৌধুরী প্রিন্সিপালের সাথে কথা বলে অফিসে চলে গেলেন। মুস্কান আর তার স্কুল ফ্রেন্ডরা একসাথে ক্যান্টিনে বসে আছে। এমন সময় দুটো ছেলে এসে ওদের সাথে পরিচিত হলো। ওরাও ফার্স্ট ইয়ার। কথা শেষে একটা ছেলে মুস্কানের কাছে ওর ফোন নাম্বার চাইছে। মুস্কান বলল, আমার ফোন নেই। ছেলেটা বলল, তাহলে আমারটা নিয়ে যাও, আমরা তো বন্ধু, যে কোনো প্রয়োজনে পড়াশোনার ব্যাপারে খোঁজ নিতে পারবো। রায়া তো তারটা দিয়েই দিল, আর মুস্কান নাম্বার রেখে দিল। প্রথম দিনে বেশ ভালোই কাটলো মুস্কানের। কলেজের সামনে দাঁড়িয়ে আছে তার বড় বাবার জন্য মোজাম্মেল চৌধুরী। কিন্তু গাড়ি আসলো ইমনের। সাদা পাঞ্জাবি, সাদা পাজামা, গোল্ডেন কালারের কোট, কালো চশমা পরা। তার পোশাকেই বোঝা যাচ্ছে বড়সড় একজন নেতা সে। কলেজের অধিকাংশ ছেলে তাকে সালাম দিল, ভাই বলে সম্বোধন করলো। অধিকাংশ মেয়ে হা করে তাকিয়ে রইল তার দিকে। মুস্কান চলো। মুস্কান রায়ার সাথে কথা বলছিল। ইমনকে দেখে সে বিরক্ত হলো আর নরম কণ্ঠে বলল, তুমি? বড় বাবা কোথায়? বাবা বিজি আছে, চলো তাড়াতাড়ি, সময় নেই। মুস্কান মনে মনে ইমনকে ভেঙচি কেটে আর রায়াকে বাইজানিয়ে গাড়িতে এসে বসলো। ইমনও উঠে গাড়ি স্টার্ট দিল। বাড়ি পৌঁছে দিয়ে ইমন আবার চলে গেল বাইরে। খাবারটাও খেয়ে যায়নি, কিসের মিটিং আছে বলেই বেরিয়ে গেছে। রাত 11টার দিকে ইমন বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে তার রুমে ঢোকার আগে তার ডান পাশের রুমের সামনে গিয়ে দরজা নক করবে। এমন সময় গুনগুন গানের আওয়াজ ভেসে এলো রুম থেকে। এক কাপ চাই আমি তোমাকে চাই, ডাইনে ও বায়ে আমি তোমাকে চাই, দেখা না দেখায় আমি তোমাকে চাই, না বলা কথায় আমি তোমাকে চাই। ইমন দরজায় জোরে জোরে শব্দ করতে লাগলো। মুস্কান গান স্টপ করে দৌড়ে দরজা খুলে ইমনকে দেখে ভয়ে ঢোক গেল আর মনে মনে বলল, ওরে আল্লাহ, এখন যে এই কর্কশটা কি জ্ঞানের ঝুড়ি খুলবে, জ্ঞানদাতা হয়ে তুমিই ভালো জানো। ইমন রুমের ভেতর গিয়ে পুরো রুমটায় চোখ বোলালো। পুরো রুমটা আগোছালো। রাত 11টা বাজে। হয় তুমি চেয়ার টেবিলে বসে পড়াশোনা করবে, নয়তো ঘুমাবে, কিন্তু সেসব না করে গান গাইছো। আর কি সব গান? মুস্কান কেঁপে উঠলো, আমতা আমতা করে বলল, আমি তো ঘুমোতেই যাচ্ছিলাম। চুপ, একদম মিথ্যা বলবে না। রুমের চেহারা দেখে কি মনে হয় তুমি ঘুমাতে যাচ্ছিলে? রাত 11টা বাজে, এত রাতে কিসের লাফালাফি? দিন দিন বড় হচ্ছ না ছোট হচ্ছ? মুস্কান ঢোক গিল। কি করে বুঝলো আমি এসব করছিলাম? হায় খোদা, এর জন্য কি নিজের রুমেও স্বাধীনভাবে কিছু করতে পারবো না? সেই ছোট থেকে যখনই আমার একটু নাচতে ইচ্ছা করে, গাইতে ইচ্ছা করে, এই কর্কশ ভাইটা বাইরে গেলে করতাম। কখনো তো সামনে করিনি, তাহলে আজ বুঝলো কি করে? মনে মনে ভাবতে লাগলো আর ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল ইমনের দিকে, হাতে তুড়ি বাজিয়ে। কি হলো, সমস্যা কি? না মানে আসলে ভাইয়া। চুপ, একদম চুপ, যাও রুম ঠিক করে ঘুমাতে যাও। মুস্কানের চোখ দিয়ে পানি বেয়ে পড়লো। সে একটু ধমকও সহ্য করতে পারে না, কিন্তু একমাত্র ইমনই তাকে অল্পতেই বেশ ধমকাধমকি করে। সবাই যতটা আদরে রাখে, ইমন ততটাই শাসনে রাখে। একজন তো লাগবেই শাসনের জন্য, নয়তো বয়সের দোষে পড়াশোনা আরও অনেক বিষয় বেঁকে যাবে। তবে এই শাসনের পেছনে যে মহাসমুদ্রের ভালোবাসার লুকিয়ে আছে, তাকে মুস্কান কখনো বুঝতে পারবে? মুস্কান ধীর পায়ে গিয়ে পুরো রুমটা গোছালো। ইমনের দিকে তাকাতেই দেখতে পেলো সে এক হাত পকেটে রেখে আরেক হাত ফোন ইউজ করছে। ইমন একটু মাথা উঁচু করে মুস্কানের দিকে তাকাতে মুস্কান চুপটি মেরে শুয়ে পড়লো। ইমন মুস্কি একটা হাসি দিল। ধীরে ধীরে তার বিছানার পাশে এগিয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল মুস্কান।
চোখ পিটপিট করে ঘুমের অভিনয় করে চলেছে। ইমন তার মুখের পানে বেশ কিছুক্ষণ তাকিয়ে চলে গেল রুমের বাইরে দরজাটা চাপিয়ে দিয়ে। তার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় মুস্কানের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেই। তার মুখের মায়াতে যে সেই বাচ্চা গালেই পড়ে গেছে, সেই মায়াতে ডুবে ডুবেই আজ এত বছর পার করেছে সে। আরো বহু বছর পার করতে চায় তার বাচ্চা বউয়ের সাথে। সকাল 8টা বাজে। দীপান্বিতা মুস্কানকে ঘুম থেকে ওঠানোর জন্য রুমে ঢুকলো। এরাবতী খাবার তৈরি করেছে ছেলে মেয়ের জন্য। ইমন আর দীপও কথা বলছে। দীপও মুস্কানের 2 বছরের ছোট। তার বড় ভাই দীপক পড়াশোনার জন্য দেশের বাইরে চলে গেছে, 6 বছর হলো। আর কয়েক মাস পরেই ফিরে আসবে। মুস্কানের জন্য ইমন দেশের বাইরে যায়নি, দেশেই পড়াশোনা করছে। মুস্কান, উঠো মা, সকাল হয়ে গেছে, ফ্রেশ হয়ে খেতে হবে, কলেজ আছে তো। বলতে বলতেই তার কোলবালিশ সরিয়ে তাকে উঠিয়ে বসালো। মুস্কান ঘুমো ঘুমো চোখে তাকালো, চোখ দুটো কসলে। আর একটু ঘুমাই আম্মু। দীপান্বিতা চুলগুলো ঠিক করে বেঁধে দিয়ে ব্রাশ নিয়ে তার হাতে ধরিয়ে দিল। প্রতিদিনই এভাবে তাকে ঘুম থেকে ওঠানো হয়। ক্লাস 9-এই তাকে আলাদা রুমে থাকতে দেওয়া হয়। মুস্কান উঠে বাথরুমে চলে গেল। দীপান্বিতা বিছানা গুছিয়ে নিচে চলে গেল। মুস্কান রেডি হয়ে নিচে নেমে আসলো। ইমন দীপু খেতে শুরু করেছে। মুস্কান এসে ডাইনিং টেবিলে বসলো। পরনে তার কলেজ ড্রেস, চুলগুলো উপরে বাঁধা, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। ইমন এক নজর মুস্কানকে দেখলো। হালকা লিপস্টিক, কাজল দেওয়াটা ইমনের কাছে খুব একটা ভালো লাগলো না। কলেজ যাচ্ছে পড়াশোনা করতে, সাজগোজের কি আছে? এমনিতেই তো সুন্দর, এত কিছুর কি প্রয়োজন? ইমন আর না খেয়ে উঠে পড়লো। উপরে গিয়ে গাড়ির চাবি নিয়ে বের হলো। বেরোনোর সময় মুস্কানকে বলে গেল 10 মিনিটের মধ্যে বের হবে। মুস্কান একটা ভেঙচি কেটে দিল। দীপু হাসতে হাসতে টেবিলে লুটিয়ে পড়েছে। আই চুপ, একদম হাসবি না, চুপচাপ খা। আপু, তুমি ইমন ভাইয়াকে অনেক ভয় পাও তাই না? কেন, তুই পাস না? পাই তো, বাড়ির সবাই তো পায়। হ্যাঁ, সে তো পাবেই। এমন গুণধর ছেলে, গুণধর ভাই থাকলে ভয় না পেয়ে কি আর থাকা যায়? কি হলো, এত কথা কিসের? তাড়াতাড়ি খেয়ে নাও। মুস্কান, ইমন কিন্তু রাগারাগি করবে। হ্যাঁ মামুনি, তোমার ছেলে তো সব কিছুতেই রাগারাগি করে। বলে মুস্কান উঠে গেল। বের হওয়ার সময় বলে গেল, মামুনি, কাল যেটা বলেছি বড় বাবাকে সেটা বলেছো তো? আম্মু আব্বু তো রাজি হচ্ছে না, আমার কিন্তু চাই ওটা। এরাবতী চিন্তিত হয়ে পড়লেন। ইমন যদি রাগারাগি করে কিন্তু মুস্কানের তো দরকার হতেই পারে, তাই ভেবে সে ছেলেকে জানাবে ভাবলো। এত সাজগোজ করে কেউ কলেজ যায়? এত কিসের সাজগোজ? ড্রাইভ করতে করতে বলল ইমন। মুস্কান মনে মনে গালি দিতে লাগলো। এখন এটা নিয়েও তো সমস্যা। তো কেমন ভাই রে? কি হলো? আমি কিছু বলছি না, আসলে ওই একটু আর কি। একটু না বেশি সেটা আমি জানতে চাই না। পড়াশোনা করবে পড়াশোনার মতো, সেজে গুজে কলেজে যাওয়া একদম পছন্দ করি না। সিম্পল ভাবে কলেজে যাবে কাল থেকে। সাজার সময় সাজ, পড়ার সময় পড়া, যখন যেটা মানান সেটাই করবে, ওকে? মুস্কান মাথা ঝাঁকালো। ইমন মুস্কানকে কলেজে পৌঁছে দিয়ে আবার বাড়ি ফিরলো। তার মায়ের জরুরি তলব। না মা, এখনই না, ইন্টার এক্সামটা দিক তারপর। এখনো কিন্তু মুস্কান ছোটই, আর ওর দরকার হলে তোমার ফোন আছে, ছোট কাকির আছে, আমার আছে, সমস্যা কি? আসলে বাবাও বলেছিল ওর সব ফ্রেন্ডদের আছে, ওরও নিজের জন্য। না, এখন সময় হয়নি ফোন দেওয়ার, সময় হলে ঠিক দিব। মুস্কান মন খারাপ করবে, আর ওরও তো একটা শখ আহ্লাদ বলে কিছু কথা আছে। আর তুই যেভাবে ওকে কড়া শাসনে রাখছিস, এভাবে কিন্তু আরো বেঁকে যাবে। কিছু কিছু জিনিস ছাড় দিতে হয় বাবা, বাচ্চা মেয়ে তো। যা চাই সবই তো পায় মা, আর যা দেই না অবশ্যই সেখানে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা আছে। ওর ভালোটাই তো আমি আগে দেখেছি। ইমন, আর কোনো কথা না, তুই ওকে ফোন দিবি। ডিজিটাল যুগ, এই ফোন ছাড়া সত্যি চলে না, পার্সোনাল ফোন রাখা উচিত। মা ছেলের বেশ কথা হলো। মায়ের কথায় বাধ্য হয়েই ইমন মুস্কানের জন্য ফোন কিনলো। মন তার সায় দিচ্ছিল না, তবুও কিনলো। মা আর বউ এর আবদার কি ফেলা যায়? মুস্কান ফোন পেয়ে খুব খুশি। বিকাল থেকে খুব লাফালাফি করছে। দীপু আর মুস্কান মিলে রুমের দরজা দিয়ে বেশ কিছুক্ষণ নাচানাচি করলো। মেয়েটা বড্ড পাগলি টাইপের, কিছু চাইলেই সেটা পেলে খুবই খুশি হয়। ছোট থেকে নাচ খুব ভালোবাসে, নাচ গানে ডুবে থাকে। আজ তো পুরো বাড়ি মাথায় করে রেখেছে খুশিতে। সন্ধ্যার পর ইমন বাড়ি ফিরল। বাড়ি ফিরে রুমে যেতেই পাশের রুমের থেকে সাউন্ড বক্সের আওয়াজ ভেসে এলো। ইমন শার্ট প্যান্ট চেঞ্জ করে টি শার্ট আর শার্ট প্যান্ট পরে তার পাগলিকে দেখার জন্য তার রুমের দরজা ধাক্কা দিল, কিন্তু ভেতরে থেকে আটকানো। বেশ কিছুক্ষণ টোকা দিয়েও কাজ হচ্ছিল না, আর কোনো সাড়া নেই। দরজা ছেড়ে জানালা দিয়ে উকি দিতেই যা দেখলো তাতে তার জান যায় যায় অবস্থা। এতদিন মায়ের কাছে শুনেছে এই পাগলামের কথা, আজ নিজের চোখে দেখছে। ছোটবেলায়ও দেখেছে, কিন্তু এখনো সেই স্বভাবটা রয়েছে। এমন ভাবতেই পারছে না সে হাসবে না রাখবে, বুঝতে পারছে না। অবশ্য কতটুকুই বা বড় হয়েছে, এখনো
তো বাচ্চা মাত্র 16 বছর বয়সী, কিশোরী বয়স, বাচ্চা মোটা কাটেনি তেমন। ইমনের পুরো শরীরে আলাদা একটা শিহরণ বয়ে যাচ্ছে। এইভাবে নিজের বউকে দেখে কি কন্ট্রোল করা যায়? ফর্সা পেটটা বারবার উকি দিচ্ছে। তার বউ যে এত বাচ্চা, এত পাগলে, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যেত না। নিজে তো পাগলে, আমাকেও পাগল করে ছাড়বে। এত মনের আনন্দে নাচ করছে, মনে মনে ভাবছে। আরেক ধ্যানে তাকিয়ে আছে ইমন, লাল লং স্কার্টের সাথে লাল ব্লাউজ পরা, ওড়নাটা একপাশ দিয়ে মনের আনন্দে সে নাচ করে যাচ্ছে। সে আবার নায়িকাদের মতো পেট বের করে না নাচলে আনন্দ পায় না। যে গানে নাচবে সে গানে তেমন স্টাইল করেই নাচবে। নাচ শেষে গান বন্ধ করে ব্লাউজের চেইন খোলার জন্য আয়নার সামনে দাঁড়ালো। পেছনে হাত দিয়ে খুলে ফেললো। পুরো পিঠটা দেখা যাচ্ছে। ইমন থমকে গেল। মুস্কানের পিঠের তিলটাতে আটকে গেল তার চোখ। তার পুরো শরীর অবশ হয়ে গেছে। সেখান থেকে এক পাও নড়ার শক্তি নেই। কেমন একটা আকর্ষণ অনুভব হচ্ছে তার। কিন্তু এখন কি এখানে থাকা ঠিক হবে? মুস্কান পিছন ফিরে ঘুরবে এমন সময় ইমন চোখ দুটো বন্ধ করে সরে গেল সেখান থেকে। মনের সাথে যুদ্ধ করে ইমন সেখান থেকে চলে গেল। মাথায় তার হাজারো চিন্তা। এক বাড়িতে নিজের বউ আছে, সময় তো পারই হচ্ছে না। সময় যেন থেমে রয়েছে। বউটা বোধ হয় বেশি পিচ্ছি হয়ে গেছে। বউয়ের বড় হওয়ার অপেক্ষা করতে করতে আমি আবার বড় না হয়ে যাই। ছাদে পায়চারি করছে ইমন। বর্তমান অতীত ভাবতে ভাবতে বেশ রাত হয়ে গেছে। নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল ইমন। আজ রাতে তার আর খাওয়া হলো না। তার মা খেতে বললেও না করলো। পেট ভরা বলে কাটিয়ে দিল। ছেলে যে বউয়ের চিন্তায় চিন্তায় খাওয়ার কথা ভুলে গেছে তা ইরাবতী খুব ভালোভাবে বুঝতে পারলো। তার ছেলের মনে কি চলছে সেটাও বেশ টের পাচ্ছে। কিন্তু মুস্কান তো এখনো অনেকটাই ছোট, আর একটু সময় তো দিতেই হবে। সেটা ভেবেই ইরাবতী তার ছেলের ইচ্ছাটার গুরুত্ব দিল না। আর কয়েকটা বছর থাকুক দুজন দুজনের মতো করে। সকালবেলা ইরাবতী, দীপান্বিতা, মোজাম্মেল চৌধুরী আর দীপু চলে গেল দীপান্বিতার বাবার বাড়ি। দীপান্বিতার বাবা মারা গেছেন। মঈন চৌধুরী দেশের বাইরে আছেন কাজের জন্য। ইমন যাবে না, কারণ মুস্কানকে সেখানে পাঠানো হয়নি। দীপান্বিতার বাবার বাড়ি মুস্কানকে যেতে দেওয়া হয় না। সবাই জানে মুস্কান দীপান্বিতার মেয়ে, কিন্তু দীপান্বিতার বাবার বাড়ি এটা মানলেও পাড়া প্রতিবেশী বেশ সন্দেহ প্রকাশ করে, নানা রকম প্রশ্ন করে। মুস্কান এখন অনেক বড় হয়েছে, সেসব প্রশ্নে সে বিব্রত হবে। তার মনেও যদি সন্দেহ ঢুকে যায়, তাই ইমন কোনো প্রকার রিস্ক নিতে চায় না। এছাড়া প্রতিবেশী সবসময় খোঁচানো ধান্দায় থাকে, হোক না শোকের বাড়ি। মুস্কান খুব মন খারাপ করলো, কিন্তু কি আর করার, তাকে তো নিয়ে যাওয়া হলো না। ইস, এই কর্কশ ভাইয়ের সাথে আমার থাকতে হবে। আলেয়া চাচির কাছে গিয়ে এই গল্প করে যাই। আবার ভাইয়া এসে কি নাকি ভুল পেয়ে বকা শুরু করবে। ভাবতে ভাবতে নিচে নেমে আসলো মুস্কান। আলেয়া চাচি রান্না বসিয়েছি, কি আর করার। আবার নিজের রুমে চলে গেল। ফোনটা বের করতেই দেখলো 2টা মিস কল, অচেনা নাম্বার। তাই আর ব্যাক করলো না। হেডফোন কানে দিয়ে মনের সুখে গান শুনতে লাগলো। 2বার ফোন বাজার পর রিসিভ করলো ইমন। ভাই, সামনে নির্বাচন, সেই নিয়ে বেশ কিছু আলোচনা করার দরকার ছিল। আর আপনার বাবা তো আজ নেই, আপনি আসলে ভালো হতো। আমি আজ যেতে পারবো না। আলোচনা সভাটা কাল 11টার দিকে করে নিব। সবাইকে জানিয়ে দাও। কাল করলে কোনো সমস্যা নাই, 1 মাস টাইম আছে। মনোযোগ দিয়ে তোমাদের দায়িত্ব পালন করো। ওকে ভাই। ফোনটা কেটে দিল ইমন। আজ সে বাড়িতে থাকবে। দুপুরে একসাথে লাঞ্চ করবে মুস্কানের সাথে, রাতে একসাথে ডিনার, সন্ধ্যায় ফুচকা খেতেও নিয়ে যাবে। সব প্ল্যান করা শেষ ইমনের। 2টা বাজে। আলেয়া খাবার গুছিয়ে রেখে বাড়ি চলে গেছে। বিকালে এসে রাতের খাবার তৈরি করে দিয়ে যাবে। ইমন মুস্কানকে খেতে ডাকতে গেছে। গিয়ে যা দেখলো তাতে ইমন বেশ ঘাবড়ে গেল। বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছে মুস্কান। পেটের দিকে বালিশ চেপে রেখেছে। ইমন এগিয়ে গিয়ে বলল, মুস্কান, কি হয়েছে? এভাবে শুয়ে আছো কেন? শরীর খারাপ লাগছে? মুস্কান, মুস্কান, কাঁদছো কেন? দেখি, ওঠে বসো। মুস্কানের কাঁধে ধরে ওঠাতেই যাবে এমন সময় মুস্কান থমকে উঠল। চলো ভাইয়া, আমি খাবো না এখন। ইমন অবাক হলো। এইভাবে তো মুস্কান তার সাথে কখনোই কথা বলে না। কি হলো হঠাৎ? কপালে হাত দিতেই বুঝলো শরীরটা হালকা গরম, জ্বর এসেছে। ভেবেই উঠে যাবে এমন সময় চোখ পড়ল ওয়ারড্রপের সামনে। সব অগোছালো, রুমটা এলোমেলো। তাই আবার মুস্কানের দিকে তাকালো। অনেকক্ষণ পর্যবেক্ষণ করলো। কি হতে পারে? জ্বর হলে মুড এত খারাপ হবে কেন? মুস্কান, অল্প করে খেয়ে জ্বরের ওষুধটা খেয়ে এসে ঘুমাও। বলছি তো ভালো লাগছে না, প্লিজ যাও এখন। আর মামুনিকে তাড়াতাড়ি আসতে বলো। আচ্ছা, কিন্তু কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। তুমি এখন যাও, ভালো লাগছে না। তুমি ঘামছো কেন? এসি চলছে তবুও ঘামছো। তোমার শরীর কি অনেক খারাপ লাগছে? মুস্কান আরো গুটিসুটি মেরে শুয়ে রইল। হঠাৎ ইমনের চোখ পড়ল বিছানার চাদরে। আকাশি আর সাদা মিক্সড করা চাদরটায় লাল রঙে এসে আছে। ইমন দেখে বেশ বুঝতে পারলো সমস্যাটা কি।
মুস্কান যে লজ্জায় তাকে কিছু বলতে পারছে না এটাও বেশ বুঝতে পারলো। এত কমন একটা বিষয়ে এত লজ্জা পাওয়ার কি আছে, মাথায় আসছে না ইমনের। এদিকে তার মা কাকিও বাসায় নেই, আলেয়া চাচিও চলে গেছে। যা করতে হবে তাকেই করতে হবে। সত্যি আমার বউটা বাচ্চা, প্রতিটা পদে পদে সেটা টের পাচ্ছি, কিন্তু ওর তো অনেক কষ্ট হচ্ছে। ভেবে রুম থেকে বেরিয়ে গেল। মুস্কান পেটের যন্ত্রণায় নিজের সাথে নিজেই যুদ্ধ করছে। এই সময়টা একটা মেয়ের জন্য কতটা কঠিন সেটা একটা মেয়ে বুঝতে পারে। কোনো ছেলের পক্ষে সেটা অনুমান করা সম্ভব না। তারা বুঝবে যে এমন অবস্থায় একটা মেয়ে কষ্ট পাচ্ছে, কিন্তু সে তীব্র যন্ত্রণা অনুভব করতে পারবে না। এটা সম্ভব নয়। মহান আল্লাহ তাআলা যতটা ধৈর্য নারীদের দিয়েছেন ততটা পুরুষদের দেননি। নারীদের প্রত্যেকটা ক্ষেত্রেই লড়াই করে বাঁচতে হয়, কখনো শারীরিক লড়াই, কখনো মানসিক লড়াই। নারীদের পুরো জীবনটাই চলে লড়াইয়ের মধ্যে। জন্মের পর থেকেই তাদের জীবন চালিত হয় প্রত্যেকটা ধাপে, আর সেই ধাপগুলোর মধ্যে প্রথম ধাপেই আছে মুস্কান। 15 মিনিট পর রুমে আসলো ইমন, হাতে একটা প্যাকেট নিয়ে মুস্কানকে ডাকলো। মুস্কান উঠে বলল, আম্মু, মামুনি এসেছে? না আসেনি, এটা নাও। মুস্কান ইমনের হাতের দিকে তাকালো। ন্যাপকিনের প্যাকেট হাতে নিয়ে মুস্কান স্তব্ধ হয়ে গেল। এমনিতেই শরীরের অবস্থা ভালো না, তার উপর তার চাচাতো ভাই এসে তাকে ন্যাপকিনের প্যাকেট হাতে দিচ্ছে। শরীরটা আরও দ্বিগুণ অবশ হয়ে গেল। লজ্জায় তার ছুটে পালিয়ে যেতে ইচ্ছা করছে। কি করবে এখন কিছুই বুঝতে পারছে না। পুরো শরীর ঘেমে একাকার হয়ে গেছে, চোখ দুটো পানিতে চিকচিক করছে। মামুনি আর আম্মুর কাছে শুনেছে পুরুষ মানুষদের থেকে এগুলো লুকিয়ে রাখতে হয়। এসব বিষয় একান্তই মেয়েদের বিষয়, কিন্তু আজ যা হলো এতে মুস্কানের মরে যেতে ইচ্ছা করছে। বিষয়টা সে হজম করতে পারছে না। হাজার হলেও ইমনকে সে বড় ভাই হিসেবে অনেক সম্মান করে, ভয় পায়। তাদের দুজনের সম্পর্কের যে বিশেষায়িত গভীরতা সেটা তো আর সে জানে না। ইমন একটু ইতস্ততভাবে বলল, আমি যাচ্ছি, তুমি ফ্রেশ হয়ে নাও। বলেই বেরিয়ে গেল। এমন একটা পরিস্থিতিতে পড়বে সেও ভাবেনি। মুস্কান এর অমন চাহনি, অমন বিব্রত মুখ দেখে খুবই কষ্ট হলো তার। বড্ড আফসোস হলো নিজের বউ এর সামনে কতটা ফর্মালিটি করে চলতে হচ্ছে। সামাজিক রীতিতে তো মুস্কান ইমনের বিয়ে করা বউ। সেই 12 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তারা। মুস্কান হয়তো ভুলে গেছে, কিন্তু ইমন তো ভোলেনি। নানা রকম চিন্তা ঘুরপাক খাচ্ছে তার মাথায়। সময় যেন পারই হচ্ছে না। বড্ড অধৈর্য হয়ে পড়েছে ইমন। মুস্কান বাথরুমে গিয়ে খুব কান্না করলো। পিরিয়ডের সময়টা তার খুব কষ্টে কাটে। এমন সময় তার জ্বরও এসে যায়। তার মামনি আর আম্মু খুব যত্ন নেয়, ব্যথার ওষুধ খাওয়ায়, কিন্তু আজ কি করবে এসব? মুস্কানের বড্ড অসহায় লাগছে নিজেকে। ফ্রেশ হয়ে এসে তার আম্মুকে ফোন দিয়ে জানালো, কিন্তু তার তো বাবা মারা গেছে। মোজাম্মেল চৌধুরী ফিরলেও ইরাবতী আর দীপান্বিতা ফিরতে পারবে না। মুস্কান কেঁদে কেঁদে সব বলল। ইরাবতী শুনে মুস্কানকে সান্ত্বনা দিল আর বলল, এমন করে না মা, এতে তো কষ্ট লজ্জা পাওয়ার কিছু নেই। আর ইমন তো বাহিরে ছেড়ে না, এটা খুব স্বাভাবিক বিষয়। তুমি এতটা লজ্জা পেও না। ভাত খেয়ে ব্যথার ওষুধ খেয়ে শুয়ে থাকো, কেমন? মুস্কান তবুও স্বাভাবিক হতে পারল না। কিছুতেই সে স্বাভাবিক হতে পারল না। ইমন বেশ কিছুক্ষণ অপেক্ষা করলো। মুস্কান তবুও খেতে গেল না। ইমন বুঝতে পারলো মুস্কান লজ্জায় বের হচ্ছে না, তাই সে বাধ্য হয়েই মুস্কান রুমে গেল। গিয়ে দেখলো মুস্কান চুপ করে বসে আছে, চোখ মুখ লাল, বালিশটা পেটে চেপে ধরে বসে আছে। ইমন একটু কঠিন স্বরে কথা বলে মুস্কানকে খেতে নিয়ে গেল। মুস্কান চুপচাপ খাচ্ছে, কিন্তু ইমন খাচ্ছে না। সে আবার মুস্কানের রুমে গিয়ে বিছানার চাদর চেঞ্জ করলো। চাদরটা বাথরুমে রেখে আবার মুস্কানের কাছে গেল। ব্যথার ওষুধ সাথে একটা গ্যাস্ট্রিক এর ওষুধ দিয়ে ইমন চলে গেল। মুস্কানের যেন আর খাওয়ার গলা দিয়ে নামছে না। তার হাত পা কাঁপতে শুরু করলো। বড্ড কান্না পাচ্ছে তার, কিন্তু কি আর করার, উপায় নেই। তাই সে খেয়ে ওষুধ খেয়ে নিল। ইমন কখনো নিজের জামা কাপড় নিজেও পরিষ্কার করেনি, কিন্তু আজ তার বউয়ের বিছানা চাদর তাকেই পরিষ্কার করতে হবে। কারণ সে চায় না বাড়ির কাজের লোকরা তার বউয়ের ব্যক্তিগত বিষয়গুলো জানুক। তাছাড়া তার বাবা রাতেই ফিরবে। শ্বশুর এর চোখে পড়লে মুস্কান আরও বেশি লজ্জা পেয়ে যাবে। তাই সে তাড়াহুড়ো করে চাদরটা পরিষ্কার করলো। মুস্কান রুমে এসে একটা পাতলা কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়লো, কোলবালিশটা জড়িয়ে। সে খেয়ালই করলো না তার বাথরুমে কেউ আছে। ইমন চাদর দিয়ে বাথরুম থেকে বেরিয়ে এলো। মুস্কান ধড়ফড়িয়ে উঠে বসলো, বড় বড় করে তাকালো ইমনের দিকে। ইমন সেদিকে পাত্তা না দিয়ে চলে গেল। মুস্কান তো অবাক হওয়ার সীমা ছাড়িয়ে গেল। যে ছেলে কিনা এক গ্লাস পানিও নিজের হাতে খায় না, সে আমার বিছানা চাদর পরিষ্কার করলো, তাও ওইটা। সিসি আল্লাহ, আজ আমার সাথে কি হচ্ছে এসব? তার বিছানায় তাকিয়ে খেয়াল করলো অন্য চাদর। সে বুঝতে পারলো ইমনই এসব করেছে। মুস্কান চোখ দুটো বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে শুয়ে পড়ল। ইমন দুপুরের খাবারটা খেয়ে মুস্কান রুমে গেল। মুস্কান ঘুমাচ্ছে।
সাথে সাথে মুস্কান উঠে বসলো। ওড়নাটা ঠিক করে গুটি সুটি মেরে বসে রইল। কিছু বলবে ভাইয়া? এখন কেমন লাগছে? লজ্জায় মাথা নিচু করে ফেললো মুস্কান। কি বলবে বুঝে উঠতে পারছে না। আমতা আমতা করে আস্তে আস্তে বলল, ঠিক আছে। ইমন আর চুপ থাকতে পারলো না, মোড়াটা টেনে বিছানার পাশে বসে পড়ল। এতটা ইতস্তত বোধ করার কোনো মানে হয় না মুস্কান। না মানে আসলে বিষয়টা কিছুই না। তুমি যতটা হাইড করতে চাইছো এটা ততটা হাইড করার বিষয় না। তুমি একটু বেশি লজ্জা আর ভয় পাচ্ছ। এটা কি আদেও লজ্জা করার বিষয় নাকি মেয়ে হিসেবে গর্ব করার বিষয়? একটু ভেবে দেখো তো। মুস্কান অবাক হয়ে তাকালো। ইমন মুস্কানের মুখ পানে চেয়ে রয়েছে। মুস্কান ইমনের চাহনি দেখে মাথা আবারও নিচু করে ফেলল। ইমন তার কথাগুলো বলতে থাকলো। মুস্কানের হাত পা বরফ হয়ে যাচ্ছিল। আচ্ছা দেখো, দীপক যখন জানতে পারলো দীপান্বিতা কাকি মা হতে চলেছে, তখন কি দীপক বা কাকি লজ্জা পেয়েছে? বা আমার আম্মু যখন জানতে পারলো কাকি মা হতে চলেছে, তখন কি কাকি লজ্জা পেয়েছে যে তার ভাসুর জেনে গেছে সে সন্তান সম্ভবা? কাকি কিন্তু লজ্জা পায়নি, বরং কাকি সহ বাড়ির সবাই খুশি হয়েছে। কাকির ভাই যখন জানতে পারলো তার বোন মা হতে চলেছে, তখনও কিন্তু কেউ লজ্জা পায়নি। ইভেন প্রত্যেকটা মানুষ জেনে খুশি হয়েছে, হোক পুরুষ হোক নারী, প্রত্যেকেই খুশি হয়েছে খবরটা শুনে, কারণ এটা প্রকৃতির নিয়ম। ঠিক তেমনি প্রত্যেকটা মেয়ের জীবনের পিরিয়ড খুবই গুরুত্বপূর্ণ বিষয়, শুধু মেয়ে না, ছেলেদের জন্য। কারণ একটা মেয়ের যদি পিরিয়ড না হতো, একজন স্ত্রীর যদি পিরিয়ড না হতো, একজন স্বামী পুরুষ কখনোই বাবা হতে পারতো না। যে বিষয়টা মানুষের জীবনে এত সুখকর, এত আনন্দদায়ক জীবন উপহার দেয়, সেই বিষয়টা কখনোই লজ্জাজনক বিষয় হতে পারে না। একজন পুরুষের উচিত প্রত্যেকটা নারীকে রেসপেক্ট করা। নারীদের এসব বিষয় নিয়ে পুরুষের কৃতজ্ঞতা থাকা উচিত। একটা নারীর যতটা কষ্ট সহ্য করার ক্ষমতা আছে একজন পুরুষের তা নেই। পিরিয়ডের যন্ত্রণা থেকে শুরু করে মা হওয়ার তীব্র যন্ত্রণা সহ্য করতে পারার ক্ষমতা আল্লাহ তাআলা একজন নারীকেই দিয়েছেন। তাই পিরিয়ডের জন্য লজ্জা নয়, গর্ব করা উচিত। যেসব নারীরা এটা নিয়ে লজ্জা ভয় পায় তারা বোকা ছাড়া আর কিছুই নয়। আর সেসব পুরুষরা যারা এটা নিয়ে পজিটিভ মেন্টালিটি না রেখে নেগেটিভ মেন্টালিটি রাখে, এটাকে নিয়ে হাসাহাসি করে, রাস্তাঘাটে বাজে মন্তব্য করে, তারা সত্যিকারের অর্থে পুরুষই নয়, তারা কাপুরুষ। মানুষ হয়েও পশুর সমতুল্য, কারণ তারা ভুলে যায় তারাও কোনো মায়ের নারীর সন্তান। আর সেই মা নারীর যদি পিরিয়ড না হতো তাহলে সে পৃথিবীতে আলোই দেখতে পারতো না। তাই সবসময় একটা কথা মাথায় রাখবে, পিরিয়ড নিয়ে লজ্জা বা ভয় নয়, গর্ব করা উচিত। মুস্কান অবাক চোখে দেখছে ইমনকে। তার কথার মাঝেই হারিয়ে গেছে। সত্যি তো, তার কথাগুলো ঠিক। এক ধ্যানে তাকিয়ে আছে মুস্কান। ভয় লজ্জা দুটোই কেটে গেছে। লজ্জা কেটে গেছে বললে ভুল হবে, তবে কোনো ভয় বা অস্বস্তি লাগছে না তার আর। আচ্ছা তুমি শুয়ে রেস্ট নাও, আমি 30 মিনিট পর আসছি। মুস্কান মাথা ঝাঁকালো। ইমন চলে গেল বাইরে। মুস্কান চোখ দুটো বন্ধ করে শান্তিতে চোখ বুঝলো আর ইমনের কথাগুলো ভাবতে লাগলো। যতটা কর্কশ ভেবেছিলাম ততটা কর্কশ নয়, বেশ জ্ঞান আছে, কত সুন্দর কথা বলতে পারে, কত আদর করলো আজ। ভাইয়া সত্যিই খুব ভালো। মনের আনন্দে চোখ বুঝে শান্তিতে রেস্ট নিতে লাগলো সে। 5টার দিকে ইমন মুস্কানের রুমে আসলো। ভেবেছিল আজ তাকে নিয়ে বেরোবে, কিন্তু তা আর হলো না। তাই বাইরে থেকে খাবার আনিয়েছে। আর আলিয়া চাচিকে রাতে আসতে নিষেধ করে দিয়েছে, কারণ রাতের খাবারের ব্যবস্থা করেছে সে। মুস্কান কাঁধে হাত দিতেই বুঝলো শরীরটা বেশ গরম। কপালে হাত দিতেই দেখলো বেশ জ্বর। মুস্কান গুটি সুটি মেরে শুয়ে আছে। ঠান্ডা লাগছে দেখেই বুঝতে পারলো। তাড়াতাড়ি উঠে গিয়ে একটা কম্বল নিয়ে এসে গায়ে দিয়ে দিল। ইরাবতীকে ফোন করে সবটা জানালো। তুই ওকে একটা প্যারাসিটামল খাইয়ে দে, আর রাতে একা রাখিস না, বমি হতে পারে। কিন্তু মা। কোনো কিন্তু নয়, এখন বিপদের সময়, এত কিছু ভাবার টাইম নেই। আর ওর ভালোটাই আগে দেখ। আর নিজের বউয়ের বিপদে নিজে ছাড়া আর কাকে পাশে রাখতে চাস? এখন তো আমরা কেউ নেই, এদিকে অবস্থাও ভালো না। রাখছি, তোর বাবাও ফিরতে পারবে না আজকে। বলেই কেটে দিল। ইরাবতীর শোকের বাড়ি, তাই অত ভাব টাইম নাই। ইমন বেশ দ্বিধায় পড়ে গেল। এক রুমে সারা রাত কাটাতে হবে তাকে মুস্কানের সাথে। তার থাকার অধিকার আছে, স্বামী হিসেবে সব অধিকারই আছে, তবুও যে একটা কিন্তু রয়ে গেছে। আর কিচ্ছু ভাবতে পারছে না সে। মুস্কানের মুখের দিকে তাকালো। ফর্সা মুখটা লাল হয়ে গেছে, নাকটা বেশি লালচে বর্ণ ধারণ করেছে, মনে হয় ঠান্ডাও লেগে গেছে। তার রুমে গিয়ে ল্যাপটপ নিয়ে এসে মুস্কানের রুমে বসে কাজ করছে। 2 ঘন্টা পর মুস্কান নড়াছড়া করে উঠতে চাইছে, কিন্তু পারছে না। এমন বুঝতে পারলো হয়তো মাথা তুলতে পারছে না। জ্বর ঠান্ডার কারণে মাথা ভারী হয়েছে। তাই সে কাছে গিয়ে 2 কাঁধ ধরে উঠে বসালো। মুস্কানকে স্পর্শ করতেই তার বুকের ভেতর শিহরণ বয়ে গেল। মেয়েটা একেবারে নেতিয়ে পড়েছে, শরীরটাও নেতিয়ে গেছে কেমন। মুস্কান চোখ দুটো বন্ধ করেই রেখেছে। ওর মুখের দিকে তাকিয়ে চোখ বন্ধ দেখে মুখে হাসি ফুটে উঠল ইমনের। ইচ্ছে করলো গাল দুটো টেনে দিতে, কপালে ভালোবাসার পরশ এঁকে দিতে, কিন্তু এখন সেসব কিছুই করা যাবে না।
গায়ে বেশ জ্বর, তাড়াতাড়ি খাওয়িয়ে ওষুধ খাওয়াতে হবে ভেবেই ইমন উঠতে নিল, কিন্তু মুস্কান মামুনি বলে কাঁদতে শুরু করলো। ইমন আবারও বিছানায় বসে পড়ল, মুস্কানের গালে হাত দিয়ে বলল, এই কি হয়েছে, কাঁদছো কেন? কিচ্ছু হবে না। মুস্কান ইমনের বুকে মাথা রেখেই কাঁদতে লাগলো। ইমনের বুকে মুস্কানের শরীরের সমস্ত তাপ অনুভব করতে লাগলো, সেই সাথে অনুভব করলো মুস্কানকেও। পুরো শরীর জুড়ে শিহরণ বয়ে গেল তার। কোনো কিছু না ভেবেই সেও বুকে জড়িয়ে নিল। জ্বরের ঘোরে মুস্কানের কথাগুলো যেন মাতাল করে দিল ইমনকে। মুস্কানের শরীরের ঘ্রাণ তার নাকে পৌঁছাতেই তার বুকের ভেতর ধুকপুকানি শুরু হয়ে গেল। মামুনি, আমার খুব শীত করছে, ভালো করে বুকে নাও না। বলেই কাঁদতে লাগলো। ইমন আরো গভীরভাবে বুকে জড়িয়ে নিল। সে যেন হারিয়ে গেছে, ডুবে গেছে তার পিচ্চি বউ এর শরীরের ঘ্রাণে, মাতাল করা কণ্ঠে। সত্যি মেয়েটার শরীরের ঘ্রাণটা বুকের ভেতর উথাল পাথাল ঢেউ তুলে দেয়। বাচ্চাকালে ছিল একরকম, বহু বছর পর আবারও পেলাম আরেক রকম। তবে এটা সত্যি মারাত্মক। কেমন যেন লাগছে আমার, এমন অস্থিরতা, এমন সুখ যেন আগে কখনো লাগেনি। হুমায়ুন আহমেদের স্যারের উক্তিটা সত্যি ফিল করতে পারলাম আজকে। অল্প বয়সী মেয়েদের শরীরের গন্ধ খুব খারাপ। এই গন্ধে মহাপুরুষরাও যেন কেমন হয়ে যায়। আমি কি সত্যি আজ আমার মাঝে আছি? আমার বউটা কি আমাকে আজকে আমার মাঝে রেখেছে, নাকি তার মাঝেই হারিয়ে গেছি, তার মাঝে ডুবিয়ে নিতে চাচ্ছে আমাকে? আমি কেমন হয়ে গেলাম? বেশ কিছুক্ষণ পর মুস্কানকে শুইয়ে দিল। সে আবারও ঘুমিয়ে গেছে। ইমন তাড়াতাড়ি গিয়ে খাবারগুলো গরম করে মুস্কানের রুমে নিয়ে আসলো। তাকে তাড়াতাড়ি খাইয়ে ওষুধ খাওয়াতে হবে। বউ কোথায় স্বামীর সেবা করবে তা না, সংসার শুরু হওয়ার আগেই তার সেবা করতে হচ্ছে। সব সুদে আসলে ফেরত দেব। মুস্কানকে উঠিয়ে খুব যত্ন সহকারে খাইয়ে দিল। কয়েকটা লোকমা খেতেই বমি বমি ভাব করলো, তাই আর না খাইয়ে ওষুধ খাওয়াই দিল। মুস্কান আবারও শুয়ে পড়ল। ইমন নিজেও খেয়ে নিল। মুস্কান রুমে এসে দেখলো সে বেঘরে ঘুমোচ্ছে। ধীর পায়ে কাছে গিয়ে বেশ কিছুক্ষণ তার মুখ মানে চেয়ে রইল। 16 বছর আগের সেই পিচ্চি মুখটা, আর এই মুখটা ভেবেই তার হাসি পায়। বউ, আমার পিচ্চি বউ, আমার আদরের বউ, আমার চুরি করা বউ, আমার বউ। মনে মনে বলতে বলতে মুখ এগিয়ে নিল মুস্কানের মুখের দিকে। তার গভীর ঘুমন্ত নিঃশ্বাস ইমনের মুখে পড়তেই ইমন তাড়াহুড়ো করে কপালে একটা কিস করেই বাইরে চলে গেল। না, একরমে সম্ভব না থাকা। আরো বেশি দুর্বল হয়ে পড়েছি আমি। অসুস্থ বলে নিজেকে ঠিক রাখতে পারছি, নয়তো আজ কি হতো আল্লাহ ভালো। ফোনের শব্দে আবারও রুমে আসলো ইমন। পড়ার টেবিলে ফোন বাজছে। কাছে গিয়ে ফোন নিতেই আননোন নাম্বার দেখতে পেল। ওর ফোনে অচেনা নাম্বার থেকে কি কল দিবে। ব্রুকুসকে তাকালো মুস্কানের দিকে। আবারও ফোনের দিকে তাকালো, বেজেই চলেছে। রিসিভ করে, হ্যালো, কে বলছেন? আমি আবির, এটা মুস্কানের নাম্বার না? হ্যাঁ, ফোন হাতে পেতে না পেতেই ছেলেরা ফোন দিচ্ছে। ইচ্ছে করছে তুলে দেই কয়েকটা লাগিয়ে। ওকে কি দেয়া যাবে? কি দরকার আমাকে বলো। আর কে তুমি? আমি ওর সাথেই পড়ি, আজ কলেজ যাইনি তাই ওর খোঁজ নিচ্ছিলাম। আমি ওর বন্ধু। ওহ, আজ যায়নি তো কি হয়েছে, কলেজ তো যাবেই। একদিনে এত খোঁজ নেওয়ার কিছু হয়নি। আচ্ছা, ওকে বলবেন আবির ফোন দিয়েছিল। ইমন আর কিচ্ছু না বলে ফোন কেটে দিল। তারপর নিজের ফোন বের করে কাকে যেন ফোন দিয়ে বলল, মুস্কানের সাথে পড়ে, ছেলেটার নাম আবির। কাল ওর সাথে আমাকে দেখা করিয়ে দিবি। ওকে ভাই, ওকে। ইমন মুস্কানের ফোন বেশ ঘাটাঘাটি করলো। তার মধ্যে দুটো অচেনা নাম্বার পেল। তার মধ্যে একটা আবিরের, আরেকটা নিজের ফোনে সেভ করে রাখলো। ফেসবুক অ্যাপও দেখতে পেল। বাহ, ফেসবুক অ্যাকাউন্টও খোলা হয়ে গেছে, আর আমি জানিও না। এইসবের জন্যই তো আগেই ফোন দিতে চাইনি। ফেসবুকে ঢুকেই দেখতে পেল অ্যাকাউন্ট 2 দিন আগে খোলা। বেশ কিছু ছেলে মেয়ে ফ্রেন্ডও রয়েছে। আইডিটা নিজের ফোনেও লগ ইন করে রাখলো, ইমেল আইডি। তাই সে তার ফোনে আইডিটা জিমেইল করে রাখলো। মুস্কানের থেকে আইডি হাতছাড়া হলেও তার থেকে হবে না। রাগে সে সারা রাত ঘুমাতে পারলো না। কেন জানি ভীষণ রাগ হচ্ছে তার। সকালের দিকে জ্বর সেরে গেছে মুস্কানের। আজানের সময় মুস্কানের জ্বর আছে কিনা দেখে রুম থেকে চলে গেছে ইমন। মুস্কান ঘুম থেকে উঠেই এরাবতীকে ফোন করে জানালো সে বিকালেই এসে পড়বে। মুস্কান ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। আলিয়া এসে ব্রেকফাস্ট করে রেখেছে। মুস্কান গিয়ে ব্রেকফাস্ট করে বের হবে, এমন সময় ইমন নিচে নেমে এলো। কোথায় যাচ্ছ? কলেজে ভাইয়া। বাসায় কেউ নয়, তুমি কলেজ যাচ্ছ? আমাকে বলার প্রয়োজন মনে করনি? মুস্কান নিচের দিকে তাকিয়েই বলল, আসলে তাড়াহুড়ো করে। চুপ, কিসের তাড়াহুড়া? ক্লাস শুরু হতে আরো 2 ঘন্টা বাকি, এত তাড়াহুড়া কিসের? কাল জ্বর ছিল, জ্বর কমতে না কমতে ছোটাছুটি করতে হবে। আসলে রায়ার জন্মদিন আজ, তাই একটু আগেই যাওয়ার কথা ছিল। রায়া মুস্কানের বেস্ট ফ্রেন্ড। ইমন রায়াকে খুব ভালো করেই চিনে, তাই আর কিছু বলল না। কি যেন একটা ভেবেই বলল, ওহ, যাও, তবে গাড়ি নিয়ে যাবে।
তোমাকে কলেজ ছেড়ে দিয়ে আসবে। ঠিক আছে বলেই বেরিয়ে গেল মুস্কান। ইমন কাকে যেন ফোন করে কথা বলে রেডি হয়ে সেও বেরিয়ে পড়লো। আজ যে মুস্কানের কপালে কি আছে তা সে নিজেও জানে না। বন্ধুদের সাথে রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছে মুস্কান। রায়া, হেনা, আবির, রাফি, নিলয়, আশা 7 জন মিলে আড্ডা দিচ্ছি। এদিকে ইমনের এক চামচা আবির এর খোঁজ নিয়ে এখন আবির কোথায় আছে সেই খবরও ইমনের কাছে পৌঁছে দিল। সাথে যে মুস্কান রয়েছে এটাও তাকে জানানো হয়েছে। ইমন মিটিং শেষ করে একটা দিকে রেস্টুরেন্টের দিকে বের হলো। তার সাথে সব সময় বাইরে তার চেলারা থাকে, কিন্তু এখন সে মুস্কানের কাছে যাচ্ছে, তাই এদের সাথে নেওয়া যাবে না, কারণ মুস্কানকে তার ক্ষমতা সম্পর্কে জানাতে চায় না সে। তাই তার চেলাদের বলল, আমি মুস্কানকে যখন নিয়ে চলে আসবো তারপর তোমরা ওখানে যাবে। মুস্কানের সামনে কেউ আসবে না, আমরা চলে যাওয়ার পর আসবে, আর দূরত্ব বজায় রেখেই ওয়েট করবে রেস্টুরেন্টের বাইরে। ঠিক আছে ভাই, আপনি যান। ইমন সানগ্লাসটা চোখে দিয়ে গাড়িতে উঠে বসলো। যে আবার গাড়ি স্টার্ট দিল। 9টায় বাসা থেকে বের হয়েছো, এখন 1টা বাজে। একটু বেশি স্বাধীনতা পেয়ে গেছো বোধ হয়। শুধুমাত্র ছোট বলে তোমাকে আমি ছাড় দিচ্ছি, তাই বলে লিমিট ক্রস করবে আর আমি সেটা দেখেও চুপ থাকবো, এটা ভাবলে তুমি ভুল করবে মুস্কান। মুস্কান, কাল যে তোকে রাতে ফোন দিলাম, কে ধরছিল? ফোন দিয়েছিলি মানে? কখন? আমি তো জানি না। কি বলছিস? একটা ছেলে ধরছিল তো। ছেলে মানে কে তাহলে? ইমন ভাইয়া না তো? এই যা সর্বনাশ, তুই কি বলেছিস? তেমন কিছু বলেনি, তোর সাথে কথা বলতে চেয়েছি বাট কেটে দিল। ও যাক বাঁচালি। কেন, কে ছিল? ইমন ভাইয়া। তোর ভাই? হ্যাঁ, বড় চাচার ছেলে। বড্ড জ্বালায় দোস্ত। কি বলছিস দোস্ত? ইমন ভাইয়া তোকে জ্বালায়? বড় ভাই থাকলে এমনই হয়, বুঝলি? আরে না, আমার নিজের ভাই খুব ভালো। বড় ভাইও ছোট ভাইও, বাট ইমন ভাইয়া বেশি রাগী আর বেশি খবরদারি করে। সবাই মুস্কানের কথা শুনে ওর দিকে তাকালো। তোর ভাইটা তো বেশ হ্যান্ডসাম রে, আমার তো সেই লাগ, যখনই দেখি ইচ্ছা করে গিয়ে প্রপোজ করি গা। তোর তো হ্যান্ডসাম ছেলে দেখলেই প্রপোজ করতে ইচ্ছে করে। সবাই হো হো করে হেসে উঠলো। যা ভাবতেছো তা না, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট, বুঝলা? বাইরে থেকে যতটা সুন্দর ভেতরে ততটাই বদমেজাজি। তাতে কি, এমন পার্সোনালিটির ছেলে তো আমি চাই রে। এই হেনা, এই কথাগুলো আমাদের সামনে বলছিস ভালো কথা, আর কারোর সামনে বলিস না। ইমন ভাইয়ের কানে গেলে আর আস্ত রাখবে না, তার চেলাবেলায় তোকে উঠে নিয়ে যাবো গা। সবাই বড় বড় করে তাকালো। মুস্কান তো অবাক হয়ে চেয়ে রইল। কি বলছিস? ভাইয়ার চেলা মানে? সে কি রে, তুই তোর ভাইয়ের ব্যাপারেই জানিস না? এই, আমিও তো জানি না, আমাকেও বল। আরে ওর ভাই তো। আর বাকিটুকু বলতে পারলো না। রাফি তার আগেই হেনা বলল, ওই তো আমার ক্রাশ আসছে। ওয়াও, কি লাগছে মুস্কান। সবাই তাকালো রেস্টুরেন্টের বাইরে ইমন ঢুকছে। মুস্কান এর হাত পা ঠান্ডা হয়ে আসলো, ভয়ে ঢোক গিলল। হাল্লা, এখানে ভাইয়া কি করে আসলো? আমি এখানে এটা জানে না তো। এই, এত ভয় পাচ্ছিস কেন? বন্ধুদের সাথে আসতেই পারিস, এত ভয়ের কি আছে? সারাদিন তো বইয়ে মুখ গুজে থাকিস। এত বড় একজন নেতার ছেলে, বড় একজন নেতা, তাকেই চিনিস না? আর উনি অনেক রাগী মানুষ, তাও তো জানিস না? আরে নাম তো শুনেছি, কিন্তু উনি যে ওর বড় ভাই তা তো জানি না। মুস্কান ভয়ে ভয়ে বসে রইল আর আল্লাহ আল্লাহ করতে থাকলো। হেনা এক ধ্যানে তাকিয়ে আছে। রায়া বুঝতে পারছে মুস্কানকে কি পরিমাণ বকা খেতে হবে। আশাও তাকিয়ে আছে। সামনে দেখতে দেখতে ইমন তাদের কাছে চলে আসলো। ভাইয়া ভালো আছেন? ভাই কেমন আছেন? দাঁড়িয়ে বলল নিলয়, রাফি, আবির। ভালো, তোমাদের কাজ শেষ? আমতামতো করে বলল রায়া। আসলে আমার জন্মদিন তো, তাই ট্রিট। যা জিজ্ঞেস করছি সেটাই বলো। হ্যাঁ। মুস্কান, তাহলে এখন চলো, বাড়ি ফিরতে হবে। ভাইয়া ওদের সাথে যাই। 5 মিনিটের মধ্যে আসবে, আমি ওয়েট করছি। বলেই বেরিয়ে গেল। সবার সামনে মুস্কান জোরপূর্বক হাসি দিয়ে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লো, মাথা নিচু করে। এত কড়া শাসন, ব্যাপারটা কেমন যেন লাগছে। তোর সব জায়গাতেই গোয়েন্দাগিরি, তাই না? উনি মানুষটাই এমন, ওনার বাড়ির মেয়েকে তো গার্ডে রাখবেই। ঠিক বলেছিস। চল সবাই। কারণ সে জানে মুস্কানের সাথে এখন কি হবে। হ্যাঁ চল। আমারও জানি কেমন একটা লাগছে। কাল ফোন করেছিলাম, তখন কেমন একটা যেন বিহেভ করলো। আরে ছাড় তো, চল সবাই। ওরা সবাই বেরিয়ে পড়লো। মেয়েরা এক রিক্সা নিয়ে চলে গেল, কিন্তু নিলয়, রাফি আর আবির যেতে পারলো না। ইমনের চেলারা তাদের পথ আটকিয়েছে। মুস্কানের সাথে তোমাদের কি সম্পর্ক? মানে কি বলছেন? আমরা সেম ক্লাসে পড়ি, আমরা ফ্রেন্ড। ফ্রেন্ড তো ভালো কথা, এত ঘোরাঘুরি কিসের? আর রাত করে ফোন দাও কিসের? দেখুন, আমি জাস্ট খবর নেওয়ার জন্য ফোন দিয়েছিলাম। তোকে খবর নেওয়ার জন্য কত টাকা দিয়ে রাখা হয়েছে? রাকেশ ভাই, সত্যি আমরা শুধুই বন্ধু, আর কিছুই না। আর কিছু হওয়ার চেষ্টাও করবি না। আর নিলয়, তুই তো চিনিস ইমন ভাইকে, তুই আবিরকে বলে দিস যেন মুস্কানকে ফোন না দেয়। ভাই, রেগে গেলে কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না। দ্বিতীয়বার যেন এমনটা না হয়। ওকে ভাই, এমন হবে না।
রাফি আর আবির অবাক হয়ে শুনছে এটা কেমন বিহেভ। বোনের ফ্রেন্ডরা ফোন দিলে এমন থ্রেট কেউ দেয়? আবির রাফি অবাক হয়ে দাঁড়িয়ে রইল। রাকেশ হাজারটা কথা শুনিয়ে দিল আর বলল মুস্কানের সাথে পড়াশোনার ব্যাপার ছাড়া কোনো কথা না বলতে। ইমন ভাইয়ের কড়া নিষেধ রয়েছে। নিলয় তাদের ভালো করে জানে, তাই সে সব কথা সম্মতি দিয়ে তাদের থেকে বিদায় নিয়ে চলে এলো। রাকেশ ইমনকে ফোন দিয়ে বলল, ভাই কাজ শেষ। ইমন রেখে দিয়ে সোজা বাসার দিকে চলল। নিলয়, এটা কি হলো? আবির, তুই আর মুস্কানকে ফোন দিবি না। পড়ার ব্যাপারে রায়াকে জানাবি, রায়া মুস্কানকে জানাবে। আসলে আশা ঠিকই বলেছে, কিছু একটা গোলমাল আছে। আমিও অবাক হয়েছি, আমরা তো ক্লাসমেট, আমাদের সাথে কথা বলা বারণ। এর পেছনে নিশ্চয়ই বড় কোনো কারণ আছে। আমার মনে হয় ইমন ভাই মুস্কানকে পরে তা কি করে হয়? ওরা ভাই বোন? আপন চাচাতো। আমি একটা ছেলে হয়ে আর একটা ছেলের এই সব বিবেহিয়ার অবশ্যই বুঝবো। হতে পারে এটা ওদের ব্যাপার, বাদ দে। বাসার সামনে এসে অনেক জোরে ব্রেক করলো ইমন। মুস্কান ভয় পেয়ে গেল। পুরো রাস্তায় কেউ কারোর সাথে কথা বলেনি। মুস্কান ইমনের দিকে মলিন চোখে তাকালো। হা করে কি দেখছো নামো? ধমকে উঠল ইমন। মুস্কান কেঁপে উঠল। তাড়াহুড়ো করে নামতে গিয়ে হুড়মুড়িয়ে পড়ে গেল। ইমন তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে মুস্কানকে উঠালো। এত কেয়ারলেস কেন তুমি? সারাদিন বাইরে ছিলে তখন তাড়াহুড়ো করনি, এখন বাসার সামনে এসে কিসের তাড়াহুড়া? যাও ভেতরে যাও। মুস্কান কেঁপে উঠল। হাতে একটু সিলে গেছে। হাত ধরেই বাসার ভিতরে চলে গেল এবং ড্রাইভারকে গাড়ি পার্ক করে ভিতরে চলে গেল। মুস্কানকে আর দেখতে পেল না, হয়তো নিজের রুমে আছে। আমি মাকে ফোন করে দিয়ে শুনি কখন আসবে। হ্যালো মা, কখন ফিরবে? এই তো বাবা ফিরছি। তোর কাকি কয়েকদিন পর ফিরবে। আমি আর তোর বাবা আসছি। ওকে, রাখছি। আমার জাস্ট দম বন্ধ লাগছে। ছোট থেকে অনেক সহ্য করেছি, আর পারছি না। কি ভেবেছি কি নিজেকে আমার অভিভাবক? আমার মা আছে, বাবা আছে, বড় ভাই আছে, তারা তো এমন নয়। মামুনি বড় বাবা তারাও এমন নয়। ইমন ভাইয়া কি পেয়েছে কি? বন্ধুদের সাথেও আড্ডা দেওয়া যাবে না তার জন্য। ওটা করা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না। এমনকি আমার ফোনটাও তার অনুমতি নিয়ে কেনা হয় না। আমি আর এসব সহ্য করব না। আমারও একটা লাইফ আছে। চাচাতো ভাই ভাইয়ের মতো থাকবে। এতটা বাড়াবাড়ি আর সহ্য করব না। আম্মু আসুক, তারপর এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। রাগে ফুঁসছে আর এক মনে রুমে পায়চারি করতে করতে কথাগুলো বলে যাচ্ছে মুস্কান। এমন রুমের সামনে থেকে সবটা শুনেছি। এমনিতেই তার মাথাটা গরম হয়েছিল, এমন সব কথা শুনে আরো দ্বিগুণ রাগ উঠে গেল। রুমে ঢুকতেই মুস্কান স্টপ হয়ে গেল, চুপ করে দাঁড়িয়ে রইল আর ভয়ে ঢোক গিলল। সহ্যটা কে করছে, তুমি না আমি? আর কি হেস্তনস্ত করবে তুমি? 9টায় বের হয়েছে, 2টায় ফিরেছো। এতটা বেপরোয়া ব্যবহার এই বাসায় চলবে না। আর এত ছেলে বন্ধুদের সাথে মেশাও যাবে না। পড়াশোনা করার জন্য তোমাকে বাসার বাইরে যেতে দেওয়া হয়, কারোর সাথে আড্ডা দেওয়ার জন্য না। আমি তো বললামই রায়ার জন্মদিন আজ। চোখ তুলে তাকিয়ে বলল মুস্কান। জন্মদিন তো কি হয়েছে, 4 ঘন্টা রেস্টুরেন্টে থাকতে হবে তোমার? ওরা তো আমার বন্ধুই, ওদের সাথে একদিন আড্ডা দিয়েছি, এতে কি হয়েছে? রেগে গিয়ে এই প্রথম মুস্কান ইমনের মুখের উপর জবাব দিল। ইমন তো অবাক, যে মেয়ে কোনোদিন ভয়ে তার দিকে চোখ তুলে কথা অব্দি বলেনি, সে আজ মুখে মুখে তর্ক করছে। চুপ, একদম চুপ। মুখে মুখে তর্ক করাও শিখে গেছো, বড় হয়ে গেছো অনেক। এতটা অধপতন তোমার? মুস্কান কেঁপে উঠল। তবুও আজ সে নিজেকে স্ট্রং রেখে ইমনের সাথে সরাসরি কথা বলবে। সে তার বেশ কিছু প্রশ্নের জবাব চাইবে। চোখ দুটো পানিতে টলমল করছে। নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল, ছোট থেকে আমার সব কিছুতে তুমি বাধা দিয়েছো, কখনো তোমার কথার অবাধ্য হইনি। আমার খাওয়ার ব্যাপারে, আমি কি পোশাক পরবো সেই ব্যাপারে, আমি কোন স্কুলে পড়বো, কোন কলেজে পড়বো, সবটাই তোমার ঠিক করে দেওয়া। বাসায় সবাই তোমার কথায় ওঠে আর বসে, এমনকি আমার নিজের মা বাবা আর ভাইয়েরাও। কিন্তু সবকিছু তো একটা সীমা আছে ভাইয়া। আমি আর পারছি না। আমার নিজেরও একটা লাইফ আছে, আমার নিজের একটা পরিবার আছে। তুমি কেন আমার লাইফ এত হ্যান্ডেল করবে? এটা কি বাড়াবাড়ি না? সব মেনে নিলাম, কিন্তু আমি তোমার জন্য আমার বন্ধুদের সাথেও আড্ডা দিতে পারবো না। কোন ভাই এমন হয় বলো তো? আমার ফ্রেন্ডদেরও তো বড় ভাই আছে, তারা তো এমন না। আমার নিজের ভাইও তো এমনটা না। তুমি কেন এমন করো সব বিষয়ে? আমার আর ভালো লাগছে না এসব আর। বলেই কাঁদতে কাঁদতে রুম থেকে বেরিয়ে গেল। ইমন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে বিশ্বাস করতে পারছে না মুস্কান তাকে এসব বলে গেল। সবে মাত্র কলেজে পড়ছে, এখনই এইসব বলছে, তাহলে আর কিছুদিন পর কি বলবে? আমার ওকে এত আগলে রাখাটা ওর বিরক্ত লাগছে। নিজের পরিবার আর আমাকে আলাদা করে দেখছে। শুধুমাত্র বন্ধুদের সাথে আড্ডা দিতে বারণ করেছি বলে আজ এত সব কথা বললো।
তার মানে এগুলো ওর আগে থেকেই মনে ছিল, শুধু আজ বিরক্ত হয়ে সব বলল। এত দূর এগিয়ে গেছে বিষয়গুলো। আমি কেন এমন করছি সেটা তো ওকে এখনো জানাতে চাই না, কিন্তু পরিস্থিতি তো অন্যদিকে মোড় নিচ্ছে। আমার অধিকার নিয়ে প্রশ্ন তুলেছে মুস্কান। আমার এতদিনের পরিশ্রমকেও এতটা তুচ্ছ করে ফেলছে। না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। রুম থেকে বেরিয়ে যাবে এমন সময় থমকে দাঁড়ালো। ভাবতে লাগলো, মুস্কান তো এই কথাটা ঠিকই বলেছে। বন্ধুদের সাথে তো এতটা গাইড দিয়েও কেউ রাখে না। ও তো আর জানে না ওর আমার সম্পর্ক, তাই তো এগুলো মেনে নিতে পারে না। যখন জানবে তখন ঠিকই বুঝবে সবটা। আমি মায়ের সাথে রাতেই কথা বলবো। মুস্কান ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। মনটা তার বড্ড খারাপ, কিছু ভালো লাগছে না তার। সন্ধ্যা হয়ে এসেছে, তাই নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পরেই ইরাবতী আর মোজাম্মেল চৌধুরী বাড়ি ফিরলেন। ফিরেই মুস্কানের সাথে দেখা করতে তার রুমে আসলো। এ কি, মেয়েটা এই সময় শুয়ে আছে? শরীরটা কি এখনো খারাপ নাকি? মুস্কান, মুস্কান। মামুনি, তুমি এসেছো? বলেই উঠে ইরাবতীকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো মুস্কান। কি হয়েছে মা, কাঁদছো কেন? এই তো এসে গেছি, কি হয়েছে বলো? মুস্কান কেঁদেই চলেছে। কাঁদতে কাঁদতে আর কিচ্ছু বলতে পারছে না। ইরাবতী মুখটা উঠিয়ে চোখের পানি মুছে কপালে চুমু দিয়ে বলল, কি হয়েছে বল মা, ইমন বকেছে? মুস্কান আবারও তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ইরাবতী বুঝলো হয়তো ইমন কিছু বলেছে। মুস্কান কাঁদতে কাঁদতে বলে উঠল, আমার সব কিছুতে ইমন ভাইয়া কেন এত বাধা দেয়? কেন আমি অন্য সবার মতো ফ্রি ভাবে চলতে পারি না? ভাইয়া কেন আমাকে সব কিছুতেই এত বকাঝকা করে? আমার আর ভালো লাগছে না কিচ্ছু। আমি আর এসব মেনে নিতে পারছি না। মুস্কান, দেখি দেখি, আমার দিকে তাকাও তো। কি বলছো? ইমন তো তোমাকে কত ভালোবাসে, কত কেয়ার করে। ভালোবাসা থেকেই তো শাসনটা আসে, তাই না? সেটা নিয়ে এত কাটতে হয় বোকা মেয়ে। ভালো তো তোমরাও বাসো, সবাই বাসে। কই, তোমরা তো এমন করো না। কেন যে ইমন এমনটা করে সেটা যদি তুই জানতি, তাহলে কি আর এভাবে কাঁদতি? তুই যে ওর হৃৎপিণ্ড মা, ওটা বোঝার সময় তোর এখনো হয়ে আসেনি রে। মনে মনে বললাম, আমরা করি না, কিন্তু ওর ভালোবাসা আলাদা, তাই এমনটা করে। এটা নিয়ে এত মন খারাপ করার কিছু হয়নি মা। যাও ফ্রেশ হয়ে নাও, মুখটা শুকিয়ে গেছে। না মামুনি, আমি কিচ্ছু করব না। তুমি ভাইয়াকে বলো আমার সাথে যেন এমন না করে। আমি আমার বন্ধু বান্ধবদের সাথেও কেন মিশতে পারবো না বলো? ইরাবতী চিন্তিত মুখ করে বলল, মানে? মামুনি। মুস্কান সবটা খুলে বলল ইরাবতীকে। তুমি তো এটা ঠিক করোনি মা। এত সময় ধরে বাইরে ছিলে কেন? সরি মামুনি, তাই বলে আর ওদের সাথে মিশতে পারবো না, এটা কেমন কথা? আচ্ছা, সেটা আমি দেখছি। মুস্কানের চোখ চকচক করে উঠল। সত্যি? সত্যি। আচ্ছা, তুমি কিন্তু বলে দিবে ভাইয়াকে। যাও ফ্রেশ হয়ে পড়তে বসো। ওকে মামুনি। বলেই ইরাবতীর গালে কিস করলো। ইরাবতী হাসতে হাসতে বলল, পাগলি একটা। রাত 10টা বেজে গেছে, ইমন এখনো বাড়ি ফেরেনি। সে যে মুস্কানের সাথে কথা কাটাকাটি করে বেরিয়েছে আর ফিরেনি। ইরাবতী ফোন করে তাড়াতাড়ি আসতে বলাতে এসে কলিং বেল বাজালো ইমন। ইরাবতী গিয়ে দরজা খুলে দিল। ইমন গিয়ে সোফায় বসলো। ইরাবতী এক গ্লাস পানি নিয়ে ইমনকে দিল। মুখটা শুকিয়ে গেছে কেমন, সারাদিন খাসনি? ফ্রেশ হয়ে আয়, খেতে দিব। না মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমারও আছে, আগে খেয়ে নে, পরে সব শুনবো। না, আগে কথাগুলো শোনো তারপর। ইরাবতী ছেলের জেদের সাথে পারবে না, তাই বলল, ঠিক আছে বল। মুস্কানকে আর এভাবে দূরে রাখা ঠিক হবে না মা। সব শুনেছি আমি। তুই শুধু শুধু ভয় পাচ্ছিস, কিছু হবে না। আর একটা বছর ওয়েট কর, এক্সামটা হোক, তারপর যা করার করবি। কিন্তু মা। ও আমাকে আজা বলেছে, সব খুলে বলল। সব শুনে ইরাবতী হেসে দিল। আরে পাগল, মেয়েটা তো বোঝে না, তাই অমন বলছে। সব ঠিক হয়ে যাবে, ধীরে ধীরে সবটা বোঝাবো, দেখিস সব ঠিক হয়ে যাবে। তাড়াহুড়া করে কিছু করা ঠিক হবে না। কিন্তু মা। আর কোনো কিন্তু না, তুই এসব চিন্তা বাদ দিয়ে ওকে ওর মতো থাকতে দে। আর একটা বছরই তো, পড়াশোনা করলে বন্ধু বান্ধব থাকবে, এটা নিয়ে এমন করিস না। তুই তোর বাবার ব্যবসায় মনোযোগ দে তো, কয়েকদিন পর বিয়ে করবি, বউকে নিজের রোজগারে খাওয়াতে হবে তো। মায়ের কথা মেনে নিল ইমন। আর 1 বছর সে তার বউ এর জন্য অপেক্ষা করবে। মুস্কানকেও এত বেশি শাসন করবে না, এতে মুস্কানের চোখে এসে খারাপ হয়ে যাবে। তাই ভাবলো, থাকুক ওর মতো, আমার জিনিস তো আমারই থাকবে। আর পৃথিবীতে কারো সাধ্য নেই আমার জিনিসে হাত দেওয়ার।
ডিনার করে যে যার মতো ঘুমিয়ে পড়লো। বেশ কিছুদিন হলো ইমন মুস্কানকে আর বকাবকি করে না। মুস্কান পড়াশোনা আর বন্ধু বান্ধব নিয়েই ব্যস্ত। ইমনও বাবার ব্যবসা আর নির্বাচন নিয়ে বেশ বিজি। কিন্তু ইমনের চেলারা ঠিকই মুস্কানের খোঁজ খবর ইমনকে দেয়। আবির, নিলয়, রাফি এরা তেমন মেশে না মুস্কানের সাথে, শুধু দরকার হলে কথা বলে, তবুও কম। এদিকে মুস্কান নিজের ইচ্ছে মতো চলাফেরা করছে, ইমন তাকে আর কিচ্ছু বলে না বলে মনে মনে বেশ খুশি। ইমন তার সামনেও আসে না, কিন্তু রাতে ঘুমানোর পর মাঝরাতে ঠিকই মুস্কানের রুমে এসে তার মুখ মানে দীর্ঘ সময় চেয়ে থাকে, যা ইমন আর উপরওয়ালা ছাড়া কেউ জানে না। জয় নামের একটা ছেলের সাথে ফেসবুকে আলাপ হয় মুস্কানের। বেশ কিছুদিন যাবতই তাদের কথা হয়। ইদানিং পড়াশোনা বাদ দিয়েও অনলাইনে থাকে মুস্কান। জয়ের সাথে কথা বলতে বলতে 1 মাসে সেটা তার অভ্যাসে পরিণত হয়েছে। বই সামনে নিয়ে চ্যাট করে যায় সমান তালে। ইরাবতী খাইয়ে দেয় আর মুস্কান চ্যাট করে। মুস্কানের এই বিষয়গুলো কারো চোখ এড়ায় না। ইমনও বেশ লক্ষ্য করছে, কিন্তু নির্বাচনের জন্য বেশ ব্যস্ত থাকায় এদিকে তেমন গুরুত্ব দিতে পারেনি। রাতে ডিনার শেষে ইমন নিজের রুমে গিয়ে ল্যাপটপে কিছু কাজ করে মুস্কানের আইডি লগ ইন করলো। আইডি লগ ইন করে যা দেখলো, এতে ইমনের মাথা পুরো নষ্ট হয়ে গেল। রাগে পুরো শরীর কাঁপতে লাগলো। তার এতদিনের সাজানো স্বপ্ন এভাবে নষ্ট হতে পারে না। মুস্কানকে স্বাধীনতা দিয়ে মায়ের কথা শোনাটা কি তাহলে আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো? নিজের জিনিসে এই ইমন কখনোই ছাড় দেবে না। তুমি কত বড় ভুল করলে এবার হাড়ে হাড়ে টের পাবে। আর এই জয় কার জিনিসে হাত দিয়েছে সেটা এবার বুঝবে। আর তোমার প্রেমলীলা আমি বের করছি বলে দ্রুত মুস্কানের রুমের দিকে পা বাড়ালো ইমন। প্রচণ্ড রাগ নিয়ে মুস্কানের রুমে গিয়ে লাইট অন করে একটানে বিছানা ছেড়ে তুলে ফেললো। দু গালে কঠোর করে চিপে প্রশ্ন করার কথা ছিল, তুই এত সাহস কোথায় পেলি? কিন্তু তার হলো না। গভীর ঘুমে আচ্ছন্ন থাকায় টাল সামলাতে না পেরে পড়ে যাবে এমন সময় ধরে ফেলল ইমন। বুকের বা পাশটা হেলে পড়ে আছে মুস্কান। যতটা রাগ ক্ষোভ নিয়ে এসেছিল সবটা পানি হয়ে গেছে মুস্কানের ঘুমন্ত মুখটা দেখে। ঘুমের তালেই আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল ইমনকে। ইমনের শরীরটা শীতল হয়ে গেল। ভালোবাসার মানুষের স্পর্শ পেয়ে তার পুরো শরীরে শীতল শিহরণ বয়ে গেল। ধাউ ধাউ করে জ্বলে উঠল আগুনে কেউ যেন এক বালতি পানি ঢেলে দিয়েছে। ইমনের অনুভূতিটা এখন ঠিক তেমনই। মুস্কানের মুখের দিকে তাকিয়ে সে সব ভুলে গেল। ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। ঘুমন্ত মুস্কানকে বরাবরই তার অপরূপ সুন্দর লাগে। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল ওই মায়াভরা মুখটার দিকে। কপালে আলতো করে চুমু এঁকে দিল। এত ঘুম, বর এসে আদর করে যাচ্ছে তবুও টেরি পাচ্ছে না। মুস্কে এসে ভাবল ইমন। মুস্কানকে বিছানায় শুয়ে দিয়ে আশেপাশে তাকালো। হ্যাঁ, যেটা খুঁজেছে সেটা পেয়েছে। মুস্কানের ফোনটা নিয়ে রুম থেকে বেরিয়ে এলো ইমন। নিজের রুমে গিয়ে ভালোভাবে ফোন চেক করলো। সবার সাথে মেসেজিং দেখলো, সবটাই স্বাভাবিক। শুধু অস্বাভাবিক ছিল জয়ের সাথে করা মেসেজিং। ইমনের ইচ্ছা করছে জয়কে গিয়ে খুন করতে আর মুস্কানকে কঠোর শাস্তি দিতে, কিন্তু ভালোবাসার মানুষের কাছে যে প্রত্যেকটা মানুষের দুর্বল, কি করে শাস্তি দিবে সে মুস্কানকে? সেই ছোট্ট বাচ্চাটাকে যাকে কিনা সে 8 বছর বয়স থেকে ভালোবেসে এসেছে। শুধু ভালোবাসা নয়, পরম স্নেহে মানুষ করেছে। 16 বছর বয়স ধরে স্বপ্ন বুনেছে। ভালোবাসার মাত্রাটা যে গভীর থেকেও গভীর। মুস্কান তার সম্পত্তি নয়, মুস্কান তার সম্পদ। বয়সটা তো অনেক কম, এই বয়সে ভুল পথে যাবেই, কিন্তু সেই ভুল পথ থেকে বেরিয়ে আনার দায়িত্ব আমার। সে আমার বউ। এই পৃথিবীতে সে শুধুই আমার জন্য এসেছে, তাই তো তার টানে আমি সেই দূরান্ত থেকে নিয়ে এসেছিলাম তাকে। সে যে শুধুই আমার, শুধুই আমার। আর আমার জিনিসে অন্য কেউ হাত দিলে সেই হাত আমি তুলে নিব। নিজের সাথে নিজেই কথা বলতে বলতে মাঝরাতে মায়ের রুমে এসে দাঁড়ালো ইমন। দরজায় কয়েকবার টোকা দিতেই ইরাবতী বেরিয়ে এলো। এত রাতে তুই? কি হয়েছে বাবা? শরীর খারাপ? না মা, আমার রুমে চলো, কথা আছে। বলেই মায়ের হাত ধরে টেনে নিয়ে গেল নিজের রুমে। ইমন তার মাকে সবটা বলল। মুস্কানের করা প্রত্যেকটা মেসেজও বলল। ইরাবতী ভাবতে পারছে না এমনটা হবে। ছেলের মনের অবস্থার কথা ভেবে তার নিজেকে অপরাধী মনে হতে লাগলো। বাবা, আমাকে ক্ষমা করে দিস। না মা, তুমি ক্ষমা চাইছো কেন? তোমার তো দোষ নেই, কিন্তু এখন আমি যা বলছি তুমি তাই করবে। ইরাবতী ছেলের দিকে তাকালো। ইমন তার দাদুকে গ্রাম থেকে আসতে বলল। রূপম তার বউ আর তার 3 বছরের মেয়েকেও আসতে বলার জন্য বলল। দীপান্বিতাকে সকালে সবটা জানাতে বলল। আর মুস্কানকে বোঝানোর দায়িত্ব ইরাবতীকে আর দীপান্বিতাকে দিল। এখনই যদি সবটা বুঝে না নেয় তাহলে বড্ড দেরি হয়ে যাবে। যা হয়েছে, যতটুকু এগিয়ে গেছে আরেকত দিতে মোটেই রাজি না ইমন। তার জিনিসটাকে সে এবার বুঝে নিতে চায়। ইরাবতী আর কিছু বলল না। ছেলের কথা মেনে নিয়ে ছেলেকে আশ্বাস দিয়ে বেরিয়ে গেল, কারণ
তার আর কিছু বলার মুখ নেই। বাচ্চা ছেলে হয়ে সে 8 বছর বয়সে যাকে নিজের বাড়িতে নিয়ে এসেছি, ছোট থেকে আগলে মানুষ করেছি, কোনো বিপদ আসতে দেয়নি, অসহায় পরিবারের মেয়েকে নাম করা পরিচয় বড় করেছি। সবটা তো তার ভালোবাসার জন্যই। বাচ্চা থেকে যাকে বউ মেনে এসেছি, তাকে কি করে অন্য কারো হতে সহ্য করবে? সবটা ভেবেই এরাবতীও সম্মতি দিল। শুধু চিন্তা হলো মুস্কানকে নিয়ে। মেয়েটা যে বড্ড জেদি। এমন রাতেই জয়ের সব ডিটেইলস খুঁজে বের করলো, আর যা পেল তাতে জয় এ দেশেই থাকে না। 2 বছর যাবৎ দেশের বাইরে আছে, দেশে ফিরতে আরও 1 বছর। তাই ইমন জয়কে নিয়ে এখন আর ভাবল না। এখন তার কাজ মুস্কানকে নিয়ে নিজে করে পাওয়া। কিন্তু রাগ হলো একটা কথা ভেবেই, সেই বিদেশি লোকই খুঁজে বের করলো। এই একটা বিষয়ের জন্য ছোটবেলায় তোমার পুতুল খেলায় বন্ধ করে দিয়েছি। যে পর্যন্ত বিয়ে নেওয়া হচ্ছে সে পর্যন্ত ফোন ইউজ করাও বন্ধ করলাম। বিদেশি লোক এতই পছন্দ, কিন্তু জয় তো বিদেশি না। আচ্ছা যাও, হানিমুনে দেশের বাইরে নিয়ে যাব, আর জয়ের ব্যবস্থাও নেব, দেশে ফিরুক। ঘুম থেকে উঠে মুস্কান ফোন খুঁজে না পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। দীপান্নি তাকে এরাবতী সব খুলে বলায় সে মুস্কানের উপর বেশ রেগে আছে। মুস্কানের চেঁচামেচিতে রুমে এসে বলল, কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? আমার ফোন কোথায় আম্মু? ফোন নেই? নেই মানে? ফোন দাও আমার। চুপ, চিল্লাচ্ছিস কেন? তোকে ফোন কে কিনে দিয়েছে জানিস? মানে এখানে কিনে দিয়েছে এটা আসছে কেন? আছে কারণ, ফোনটা ইমন কিনে দিয়েছে। মুস্কান, ছি। মুস্কান রেগে গেল। দীপান্নি তার সামনে গিয়ে বলল, আমি তো ভাইয়াকে কিনে দিতে বলিনি। আমার বাবার কি টাকা কম পড়েছে আম্মু যে সব ভাইয়াকে দিতে হবে? আর ফোন কিনে দিয়েছে বলে কি সেটা আবার নিয়েও নিয়েছে নাকি? তাহলে কিনে দিয়ে নিজেকে বড় দেখানোর মানে কি? এতটা বেড়ে গেছিস তুই? মুস্কান, এতদিন আমরা তোমাকে কিছু বলিনি, কারণ ইমন নিষেধ করেছিল। ও চেয়েছিল আরও কিছু বছর পর সব তোমায় জানানো হবে, কিন্তু তুমি এতটা বেড়ে যাবে আমরা কেউ ভাবতে পারিনি। তাই আর সময় নষ্ট করার কোনো মানে হয় না। মানে কি জানানি আম্মু? তুমি যখন অনেক ছোট তখনই আমরা ইমনের সাথে তোমার বিয়ে ঠিক করে রেখেছি। এমনকি তোমাদের সামাজিক রীতিতে বিয়েও হয়েছে। সে 4 বছর বয়সে আর ইমনের 12 বছর বয়সে। কি বলছো? কি কি বলছো এসব? তোমাদের মাথা খারাপ হয়ে গেছে? তোমরা এটা কিভাবে করতে পারো? আর বিয়ে? কিসের বিয়ে? এগুলো আমি মানি না। বাচ্চা বয়সে ওইসব কখনো সত্যি না। মুস্কান, চুপ করো। তোমাকে এটা মানতেই হবে, তোমার দাদির শেষ ইচ্ছা এটা। আর তোমার দাদু আজই আসছে, তোমাদের আবার বিয়ে দেওয়া হবে। তখন ছোট হলেও এখন তোমরা কেউ ছোট না। অসম্ভব আম্মু, আমার পক্ষে এই বিয়ে সম্ভব না। আর ইমন ভাইয়াকে আমি ভাই হিসেবে দেখে এসেছি, তার সাথে তো কখনোই পসিবল না। তোমার নিজের ভাই না মুস্কান? নিজের কি কোনো রক্তের সম্পর্কই তো নেই তোর এ বংশের সাথে। সেটা কি করে বোঝাই তোকে? মনে মনে দেখ, সামাজিক রীতিতে তুই ইমনের বউ, আর এবারের সবাই সবটা জানে। তুই মেনে নে, সবটা এতেই মঙ্গল। আর চাচাতো, ফুফাতো, মামাতো, খালাতো ভাই বোনদের বিয়ে হয়। রূপম তো খালাতো বোনকে বিয়ে করেছে, এটা কোনো সমস্যা না। কিসের মঙ্গল? আমি কিছুতেই এটা মানতে পারবো না, কিছুতেই না। বেরিয়ে যাও রুম থেকে, বেরিয়ে যাও। চিৎকার করে বলতে বলতে ঠেলে রুম থেকে বের করে দিল দীপান্নি তাকে। দরজা লাগিয়ে পুরো রুম তছনছ করে ফেলল। কিছুতেই সে মেনে নিতে পারছে না এসব। সবকিছু আজ জলের মতো পরিষ্কার হয়ে গেল তার কাছে। তার মানে এটাই আসল কারণ? সবাই জানতো, শুধু আমি ছাড়া। আমার কথা কেউ ভাবলো না। সবাই তাদের ইচ্ছা অনুযায়ী সব ডিসিশন নিয়ে নিল। ছোটবেলায় সবটা নিজের মতো করে সাজালো, একবারও ভাবলো না আমি কি চাই। সবাই এটা কি করে করতে পারলো? কান্নায় ভেঙে পড়ল মুস্কান। দরজার বাইরে ইমন দাঁড়িয়ে সবটা শুনেছে। দুহাত মুট করে দেয়ালে শক্ত করে কয়েকটা ঘুষি দিল। দীপান্বিতা বলল, ইমন, তুমিও এমন শুরু করো না। দুজন এমন করলে কেমন হবে? সময় দাও একটু, মেয়েটাও তো একটু বুঝতে হবে। ইমন কিছু না বলে সেখান থেকে চলে গেল। পুরো বাড়িটা থমথমে হয়ে গেছে। মুস্কান দরজা খোলার নাম করছে না করছে কোনো সাড়া শব্দ। 12টা বেজে গেছে। ইমন ও রুমের দরজা লাগিয়ে দিয়েছে, সেও খুলছে না দরজা। সবাই টেনশনে পড়ে গেল, কিন্তু কারো সাহস হলো না ইমনকে ডাকার। বেশ কিছুক্ষণ পর দীপু এসে ইমনের রুমের সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া আপু দরজা খুলছে না, কিছু বলছেও না। তুমি দরজা খোলার ব্যবস্থা করো, যদি আপুর কিছু হয়। কিছুক্ষণ পরে ইমন দরজা খুলল। দরজা খুলে সোজা মুস্কানের রুমের দিকে গেল।
কাঁধ দিয়ে দুটো ধাক্কা দিতেই দরজা খুলে গেল। জিম করা বডি, গায়ে বেশ জোর রয়েছে, তাই আর কিছুর প্রয়োজন পড়ল না। দরজা খুলতেই দেখলো মুস্কান ফ্লোরে পড়ে আছে। ইমন কাছে যেতেই দেখলো মুস্কান এক ধ্যানে তাকিয়ে আছে, চোখ গড়িয়ে পানি পড়ছে। আর কিছু না ভেবে মুস্কানকে পাজা কোলে নিয়ে নিল। সাথে সাথে মুস্কান রাগে খোপে হাত দিয়ে ধাক্কা দিতে দিতে বলল, ছাড়ো, তুমি ছোবে না আমাকে, ছাড়ো, কেউ ছোবে না আমায়। ইমন সেদিকে পাত্তা দিল না, তার মতো সে বিছানায় শুয়ে দিল। মুস্কান ধপ করে উঠে দাঁড়ালো। ইমনের চোখে চোখ রেখে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রইল। ইমন মুস্কানের চোখ দেখে অবাক হয়ে গেল। কাঁদতে কাঁদতে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে, লাল টকটকে হয়ে গেছে চোখ দুটো। আঙ্গুল তুলে মুস্কান বলল, আজকের পর আমার আশেপাশেও তুমি আসবে না, অনেক সহ্য করেছে, আর না। স্বামী সাজতে এসেছো? স্বামী? বিয়ে করবে? বিয়ে? তোমার লজ্জা হওয়া উচিত ভাইয়া, লজ্জা হওয়া উচিত তোমার। ছি, ঘেন্না হচ্ছে তোমাদের সবার প্রতি। পুতুল খেলা পেয়েছো আমার জীবনটাকে, তাই না? এই মুস্কান কোনোদিনও তোমাকে বিয়ে করবে না। ইমনের মাথায় রক্ত উঠে গেল। বড্ড বড় বড় কথা শিখেছে, আঙ্গুল তুলে কথা বলা, চোখ রাঙানো, সবটা সহ্য করেছে ইমন, কিন্তু বিয়ে করবে না এটা সহ্য করতে না পেরে দু হাতে মুস্কানের গাল দুটো শক্ত করে চেপে ধরল। মুস্কান উপরের দিকে চেয়ে রয়েছে। ইমন যে তার থেকে বেশ লম্বা। বিয়ে তো তোমাকে করতেই হবে, আমার বউ তুমি, সেই কবেই তো বউ করে নিয়েছি তোমায়। সামাজিক রীতিতে তোমার উপর সব অধিকার আছে আমার। ইমনের নিঃশ্বাস মুস্কানের মুখের উপর পড়তেই মুস্কান এক ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে দিল। ছাড়ো আমায়, ছোবে না আমাকে, গা ঘিন ঘিন করছে আমার, ঘেন্না লাগছে তুমি ছুলে, ছুবে না আমাকে। মুস্কান, তুমি মাথা ঠান্ডা করে সব কথা শোনো, আমাকে রাগিয়ে দিও না। কি করবে রাগালে? কি করবে? মারবে? কাটবে? যা ইচ্ছে করো, তবু তোমাকে আমি স্বামী হিসেবে মানতে পারবো না, সম্ভব না আমার পক্ষে। আজ যেন কারো কথা এসে শুনবে না। আগুনে ঘি ঢেলে দিলে যা হয় তেমনটাই হয়েছে আজ। মুস্কানের রাগ জেদ যেন 1000 গুণ বেড়ে গেছে। ইমন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু মুস্কান এর কথা এসে তার কন্ট্রোল বারবার হারিয়ে ফেলছে। আঙ্গুল তুলে বলে যাচ্ছে এক মনে, কখনোই করবো না তোমাকে বিয়ে আমি, পৃথিবী উল্টে গেলেও না। ইমন মুস্কানের হাত শক্ত করে চেপে পিছন দিকে ঝাঁকিয়ে একদম তার কাছে নিয়ে নিল। একদম বুক বরাবর চেপে ধরে আছে মুস্কানকে। মুস্কান ছুটার জন্য ছটফট করতে লাগলো, কিন্তু ইমনের শক্তির সাথে সে পেরে উঠল না। ছাড়ো আমায়, ছাড়ো, আমার লাগছে, ছাড়ো। এক হাত বেডের কাছে নিয়ে শক্ত করে চেপে ধরল ইমন, আরেক হাত মুস্কানের ডান হাত শক্ত করে চেপে আছে। কানের কাছে মুখ নিয়ে ধীর গলায় বলল, অনেক বলে ফেলেছ, আর না। আঙুল তুলে কথা বলা আমি একদম পছন্দ করি না। বারবার ভুল করলে তার শাস্তি তো পেতেই হবে। স্বাধীনতা তাকেই দেয়া হয় যে স্বাধীনতার সৎ ব্যবহার করতে জানে। স্বাধীনতার অপব্যবহারকারীর কাছ থেকে স্বাধীনতা কেড়ে নেওয়া শ্রেয়। আর রইল বিয়ে, বিয়ে করবে কি করবে না সেটা ঠিক করব আমি। না তুমি কিছু বলবে, না আমি তোমার কথা শুনবো। আর এই তেজটা সবার সামনে দেখাও, আমার সামনে একদম দেখাতে আসবে না। বলেই ছেড়ে দিল মুস্কানকে। রুম থেকে বেরিয়ে গেল। মুস্কান হাতে ব্যথায় হাত ধরেই বসে কাঁদতে থাকলো। কি, তুমি এত জঘন্য? ছি, জোর করে কিছু পাওয়া যায় না ইমন চৌধুরী, এটা মনে রেখো। এই মুস্কান কিছুতেই তোমাকে মেনে নেবে না। মুস্কানের রাগ যেন আরো 1000 গুণ বেড়ে গেল। আমি এতটা কঠোর হতে চাইনি মুস্কান, তুমি আমাকে বাধ্য করেছো। ইমন ইরাবতীকে মুস্কানের খাবার আর ব্যথার মলম নিয়ে যেতে বলল। তার বউ কতটুকু ব্যথা সহ্য করতে পারে সেটা তার খুব ভালো করেই জানা। ফুলের টোকা পড়তে দেয়নি এত বছর মুস্কানের গায়ে, কিন্তু আজ বাধ্য হয়েই তাকে এতটুকু করতে হলো। মাথাটা তার যে ছোট থেকেই বেশ গরম। মুস্কানও এতদিন তার সামনে এমন আচরণ করতে পারেনি, কিন্তু আজ যা করেছে, যা বলেছে, এরপর ইমন নিজেকে আর ঠিক রাখতে পারেনি। ইরাবতী মুস্কানের হাতে মলম লাগিয়ে দিচ্ছে আর বলছে, দেখ মুস্কান, ইমন সে ছোট থেকে তোমাকে ভালোবাসে। আমরা সবাই তোমাদের বিয়ে ঠিক করে রেখেছি। এ বংশের মেয়ে ছিল না, তুমি আসার পর সবাই তোমাকে আগলে মানুষ করেছে। আমাদের বংশে একমাত্র মেয়ে তুমি, তাই ইমনের সাথে বিয়ে দিয়ে এ বাড়িতে রাখতে চাই আমরা তোমাকে। আমার ছেলেকে কষ্ট দিও না মা, এতটা অবদ্ধতা করো না। দেখো, পৃথিবীর সব সুখ তোমার পায়ের নিচে এনে দিবে। আর দেখো, বিয়ের পর সারা জীবন আমাদের কাছে থাকতে পারবে তুমি। এরপরও কি তুমি না করবে? তোমার ছেলে হয়ে তুমি বলছো তো, কিন্তু দেখো আমার আম্মু আমার পাশে নেই। বলেই কাঁদতে লাগলো। এটা কেমন কথা? আমি কি তোমার মা না? আর এই বাড়ির সবাই তোমার পাশে আছে, আর সব থেকে যে আছে সে হলো ইমন। ব্যাস, আর কিচ্ছু শুনতে চাই না। তোমার ছেলে আমাকে মেরেছে, আর এই দেখো হাতটা কি করেছে।
মলম দিয়েছি তো, ঠিক হয়ে যাবে। আমার ছেলেটা যে বড্ড রাগী মা, কিন্তু ওর মনটা খুব ভালো। তুমি এমন কিছু বলো না যে রাগের মাথায় ও এইসব করে ফেলে। তোমার ছেলের মতো করে থাকা সম্ভব না। আমার গায়ে হাত তুলেছে আজ, এরপর তোমার ছেলের মুখও দেখতে চাই না আমি। নিজের মা এমন শত্রুতামি করবে তা জানা ছিল না। ইরাবতী কিছুতেই বুঝতে পারছে না মেয়েটারও যে জেদ 16 আনা। জয়ের মেসেজে ভরে গেছে ইনবক্স। ইমন ইচ্ছা মতো যা তা বলছে জয়কে, অকথ্য ভাষায় গালি দিয়েছে আর বলেছে দেশে ফিরলে তোর অবস্থা এমন করব যে রাস্তার কুকুরও ভয় পাবে তোকে দেখে। জয়কে ব্লক করে দিয়েছে। এদিকে মুস্কান ফোন না পেয়ে সারাদিন পাগলের মতো ছটফট করছে, তবুও তাকে ফোন দেওয়া হয়নি। বাধ্য হয়ে সাহস করে ইমনের রুমে পা বাড়িয়েছে মুস্কান। তার ফোন চাই। ইমন ল্যাপটপে কাজ করছে। এমন সময় মুস্কান রুমে ঢুকলো। ইমন একবার দেখে আবার কাজে মনোযোগ দিল। মুস্কান ভয়ে ভয়ে সাহস করে বলল। ইমন খেপে চট করে ল্যাপটপ অফ করে বিছানায় রেখে উঠে দাঁড়ালো। এতদিন জানতে না তাই ভাই ভাই করেছো, এখন তো জানো তবুও ভাই। এখন তো কিছু বলাও যাবে না এই বাঘিনীকে। বাবা মা তো তোমার কথায় উঠে বসে, তারা তো দিবে না, তাই তোমাকেই দিতে হবে। ওহ, এই কথা তাহলে। একটা দিন থাকতে পারলে না ফোন ছাড়া? ফোন দিয়ে কি হবে? দিব, শর্ত আছে। কোনো শর্ত মানতে পারবো না আমি। ইমন আরেকটু কাছে গিয়ে বলল, এত তেজ দেখাচ্ছ কেন? কুল হয়ে কথা বল আমার সাথে। আমি হাইপার হয়ে গেলে কিন্তু সামলাতে পারবে না। মুস্কান আর কিছু না বলে শান্ত ভাবেই বলল, ফোন দাও ভাইয়া প্লিজ। ইমন আর কিছু না বলে পকেট থেকে ফোন বের করে দিল আর বলল, যথার্থ ব্যবহার করবে ফোনের, নয়তো কপালে দুঃখ আছে। মুস্কান ফোন থেকে ইমনের কোনো কথায় কান্না দিয়ে ফোনটা নিয়ে তাড়াহুড়ো করে চলে গেল, যেন তার অমূল্য রত্ন সে পেয়ে গেছে। কিন্তু ইমন বাঁকা হাসলো, কারণ মুস্কানের ফোন ট্র্যাক করা হয়েছে। যাই করুক না কেন সব সে জানতে পারবে। মোতালেব চৌধুরী আজ আসতে পারেনি, কাল আসবে। এদিকে সব ব্যবস্থা করা শেষ। মুস্কান কারোর সাথেই ঠিকভাবে কথা বলে না, সবার উপর তার খুব রাগ। এদিকে সে অনেক চেষ্টা করেও জয়ের সাথে যোগাযোগ করতে পারছে না। করবে কি করে? জয়কে যে ব্লক করা হয়েছে। জয়ের এক বন্ধু ঢাকাতেই থাকে। মুস্কান তার আইডিতে মেসেজ করে বলল, ভাইয়া জয়ের সাথে যোগাযোগ করিয়ে দিন প্লিজ প্লিজ। সেই বন্ধু জয়কে বলার পর জয় সাথে সাথে মুস্কানকে কল করলো। হ্যালো মুসু, কেমন আছো? একদম ভালো নেই, একদম না। জানে বলে জয় মুস্কানকে সব খুলে বলল। কি? ইমন ভাইয়া তোমাকে এসব বলেছে? আমি কিছু জানতাম না জয়, কিচ্ছু না। জানি মুসু, তুমি কেঁদো না। আমি খুব তাড়াতাড়ি ফিরবো আর তোমাকে আমার কাছে নিয়ে আসবো। কিন্তু এরা তো আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে জয়। মুসু, তুমি যে করে হোক বিয়েটা আটকাও। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মুসু। রানী প্লিজ, তুমি আটকাও সব। আমিও পারবো না জয়, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। দরজা খোলার শব্দে চমকে উঠল মুস্কান। তাড়াতাড়ি ফোনটা কেটে দিল। মুস্কান ফোন বালিশের নিচে রেখে দাঁড়িয়ে বলল,